আচ্ছা, তো বেশিক্ষণ আজকে বেশিক্ষণ করাবো না। আজকে বেসিক্যালি জাস্ট একটু কিছুটা ইন্ট্রোডাকশন দেবো, জিনিসপত্র কেন এসছে, কী জন্য এসে, কী করতে এসছে, এই জিনিসপত্রগুলোকে বলবো। ঠিক আছে? নেক্সট দিন থেকে মোরাললেস দাদা দেখতে পাচ্ছি না স্ক্রিন। স্ক্রিন দেখতে পাচ্ছিস না? বাকিরা স্ক্রিন দেখতে স্ক্রিন পাচ্ছিস না? প্রেজেন্ট করলে তো দেখতে পাচ্ছি না কিছু। বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এখানে দেখতে দেখা যাচ্ছে। ইক্লিপসের লেখাটা আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে। লেফট যারা আসছে না তারা লেফট করে জয়েন কর। তো বেসিক্যালি আজকে কেন এসছে, কী জন্য এসছে, এই জিনিসপত্রগুলোকে বেসিক্যালি আজকে ডিসকাস করবো। ঠিক আছে? কারণ এটা জানাটা খুব দরকার। ঠিক আছে? শুধু প্রোগ্রাম করলে তো হয় না। আচ্ছা, হ্যাঁ, দুটো জিনিস একটু বলে দিই যেভাবে করতে শুরু করবো। ঠিক আছে? মানে এটা ফলো করবি, কারণ এটা পরবর্তী সময়ে বিশাল কাজে লাগবে। সেটা কি? সেটা হচ্ছে রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং স্টার্ট হয়েছে। সেটা হচ্ছে যে একটা খাতা নিয়ে বস। ঠিক আছে? সবাইকেই বলছি, কিন্তু ম্যান্ডেটারি, আমি বারবার করে বললাম। কেন? আমি জিনিসপত্রগুলো বলবো। ঠিক আছে? এরকম হেডিং দিবি। এটা থ্রু আউট দ্য ক্লাস, যতদিন আমি ক্লাস করাবো ততদিন কিন্তু এই ক্লাসটা রাখবি। ঠিক আছে? কেন এটা বললাম, তার রিজনটা হচ্ছে আমি পড়াতে পড়াতে অনেক কিছু কোশ্চেন বলবো, কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে এই টাইপের কোশ্চেনগুলো জিজ্ঞেস করে। ঠিক আছে? তো সেইগুলোকে লিখে রাখবি কিন্তু। ঠিক আছে? যে কোশ্চেন অ্যান্সার যেগুলো আমি অ্যান্সার তো অবভিয়াসলি বলবোই, কোশ্চেনগুলো যেগুলো বলবো সেগুলো লিখে রাখবি। ফিউচারে যারাই যাচ্ছিস, এবার যখন টেকনিক্যাল রাউন্ডে যাবি, ইন্টারভিউতে কিন্তু ওই কোশ্চেনগুলোই জিজ্ঞেস করবে। ঠিক আছে? তো নো ডাউট যদি ভালো পারি যে টপিক ওয়াইজ লিখে রাখতে পারিস তো আরও ভালো। না হলে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে রেখে রাখতিস তাহলেও হবে। কোশ্চেন যেগুলো আমি বলবো, যেগুলো বলবো যে এইগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট, এইগুলো কিন্তু বারবার বলছি হাইলাইটেড কিন্তু পার্ট, মানে যেগুলো কোথাও ইন্টারভিউ দিতে গেলে কিন্তু যে কোশ্চেনগুলো তোদেরকে করবে। ঠিক আছে? প্রত্যেকটা আজ থেকেই শুরু হলো, প্রত্যেকটা যতদিন ধরে ক্লাস চলবে ততদিন আমি কিন্তু বলে যাবো, অনেক কোশ্চেন বলে যাবো কিন্তু। ঠিক আছে? মানে এইটুকুনি কনফিডেন্টলি বলতে পারবি যে যখন যেখানে যাবি আমি বলতে পারবো যে আমি জাভা জানি। শুধু প্রোগ্রাম করলেই জাভা জানা হয় না। 5টা প্রোগ্রাম দিল, 5টা প্রোগ্রাম নামালাম, আমি বলে দিলাম জাভা জানি, সেটা কিন্তু একদমই না। ঠিক আছে? ইন্টারনালি জিনিসপত্র আমাকে জানতে হবে অনেক কিছু। সেখানেই হচ্ছে বাকি 10 জনের থেকে আমরা আলাদা হব। ঠিক আছে? সেখানে ডিফারেন্সিয়েট করে দেবে কিন্তু জিনিসটা, যে ইন্টারনালি কতটা ওয়ার্কিংটা জানিস। তো ফার্স্ট থেকেই বললাম, এই 1 মিনিট, 1 মিনিট ধর, সেশন করেছে দাঁড়া। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, okay, okay, I will send you, I will send you. Give me a second, give me a second.
হ্যাঁ বস মানে বস Yeah, hello, Mr. Yeah, thank you. সরি রে আমার একটু অফিস থেকে কল এসে গেছিলো শুনতে পাচ্ছিস কথা না? হ্যাঁ হ্যাঁ
দাঁড়া। তো বেসিক্যালি যেটা বললাম যে এইভাবে আমরা ফলো করবো, ঠিক আছে, যে আমি প্রত্যেকটা পার্ট যা যা বলবো, ঠিক আছে, এটা নোট ডাউন করবি, কোশ্চেনগুলো নোট ডাউন করবি, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ওইগুলোকে মাথায় রেখে একটু করবি, যে কোশ্চেনগুলোকে একটু নোট ডাউন করে লিখবি, ঠিক আছে, কারণ পরবর্তী সময় বলবো যখন দরকার পড়বে, ইন্টারভিউ হবে তখন তো বলবো, বাট হাইলাইটে যাতে কোনো কোশ্চেন মিস না যায়, প্রত্যেকটা টপিক থেকে আমি সব কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো, সেই কোশ্চেন অ্যান্সারগুলো লিখবি, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ থিওরিতেও কিন্তু এগুলো কাজে লাগবে, থিওরিতে কিন্তু এগুলোই কোশ্চেন করবে, ঠিক আছে, যেখান থেকে যা খুঁটিয়ে খুঁটিয়ে যা কোশ্চেন আমি সব কোশ্চেন বলবো, ঠিক আছে। তো সেই কোশ্চেনগুলো একটু নোট ডাউন করবি, পরীক্ষায় কিন্তু এইগুলোই থিওরি, ইন্টারভিউ অনেক পরে করে, তার আগে যাদের কারিকুলামে আছে তাদেরই কিন্তু বলে দিলাম, তো কিন্তু ওখানেই কাজে লেগে যাবে, কিন্তু কারণ থিওরিতে কিন্তু এগুলো দরকার পড়বে, ঠিক আছে। তো মাথায় ওগুলো রেখে সেইভাবে নোট ডাউন করে এই গাছ, ঠিক আছে। তো আমি স্টার্ট করি, একটুখানি বেসিক ডিটেলসগুলো আমি বলছি, বেসিক জিনিসপত্রগুলোকে বলে বলে আমি স্টার্ট করছি, ঠিক আছে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে রে? পিডিএফটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো দেখ, এই নোটটা আশা করি সবাইকে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আচ্ছা, সিস্টেমটা একটু ধসে গেছে, যাই হোক, ঠিক আছে, চেষ্টা করছি একটা। তো বেসিক্যালি আমরা সবাই মোরালে সি করে এসছিস, ঠিক আছে। তো সি একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে। তো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ মিনস কী ছিল, যে আমরা যা কিছু করতাম থ্রু ফাংশন কল, তাই তো, প্রসিডিউর মেনে, প্রসিডিউর মানেই ফাংশন, ঠিক আছে, প্রসিডিউর মেনে কাজ করতাম। তো প্রসিডিউর বাই ইউজিং প্রসিডিউর আমরা বেসিক্যালি কাজগুলো করতাম সব, ঠিক আছে। তো জাভা এখানে কিন্তু মেনলি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এবার জাভা পাইথন এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে পাইথনকে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও, ঠিক আছে, পাইথন কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে সব ফিচার্স করে না, ঠিক আছে। প্রথম কথা, সেকেন্ড মানে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের বিষয়ে কিছু জানতে গেলে আগে আমাকে জানতে হবে যে অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা কেন এসছে, কেন আমার প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ যদি ফলো করে আমি কাজটা করতাম, আমার প্রবলেমটা কী হতো, ঠিক আছে। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজকে যদি আমি করতাম তাহলে আমার প্রবলেমটা কী হতো, ঠিক আছে। তো এইটা আমার কাছে খুব যে ইম্পর্টেন্ট জিনিস। তো মেন যেটা মাথায় আসবে আমার কাছে, ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আমার মাথায় আসার মেন রিজনই হচ্ছে, সেটা হচ্ছে সিকিউরিটি, ঠিক আছে, যেটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে কিন্তু ছিল না আমার, ঠিক আছে। মানে যে কেউ যেখান থেকে খুশি যে কোনো ফাংশনকে কল করে দিত, যে কোনো কিছু কাজ করতে পারতো, ঠিক আছে। ওয়ান অফ দ্য মেন ফিচার্স হচ্ছে সিকিউরিটি, ঠিক আছে। অনেক অনেক অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, অ্যাডভান্টেজ অনেক আছে, কিন্তু আমরা মেন ফোকাস করছি সিকিউরিটির উপর। অ্যাডভান্টেজগুলো বলবো, জিনিসপত্রগুলো, ঠিক আছে, যে যা কোশ্চেন হবে কিন্তু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবি, ঠিক আছে, কারণ অনেক বড় সিলেবাস, অনেক বড় টপিক, তো সেভাবে কিন্তু মানে কিছু ডাউট থাকলে রেখে দিবি না, ঠিক আছে। তো অনেক ফিচার্স আছে জিনিসপত্র। তো এবার দেখ, জাভার মেনলি যেটা এসছিল, জাভা মেনলি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বলতে জাভাই মেনলি ফোকাস করা থাকে, ঠিক আছে। কারণ তুই যদি জাভা জানিস, তুই এখান থেকে সি শার্প সব জেনে যাবি মোরাললেস, ঠিক আছে। সি প্লাস প্লাস এখন আগেকার দিনে তাও সি প্লাস প্লাসটাও চলতো। তো জাভা আসার পর সি প্লাস প্লাস, বলবো না সি প্লাস প্লাস পুরো ধসে গেছে, বাট সি প্লাস প্লাসের মার্কেটে আছে, বাট কম্পারেটিভলি অনেক বেশি সি প্লাস প্লাস থেকে জাভা ইউজ করার সবাই চেষ্টা করে। কারণ পাইথন অ্যাডভান্টেজিয়াস হলেও, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলেও কিন্তু পাইথন কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সব ফিচার্স কিন্তু ইনকর্পোরেট করতে পারে না, ঠিক আছে। তো সেই জন্য জাভাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব খুব মানে হয়তো বড় বড় প্রজেক্ট করতে গেলে সবাই বলতে পারি যে হ্যাঁ পাইথন দিয়ে আমরা ইজিলি প্রজেক্ট নামিয়ে দিতে পারি, অনেক বড় বড় ভালো ভালো প্রজেক্ট নামিয়ে দিতে পারি, হ্যাঁ একদমই ঠিক। কারণ পাইথনে অনেক কিছু বেসিক সব কিছু ইনবিল্ড, কিন্তু জাভাতে কিন্তু সব কিছু ইনবিল্ড পাবি না, তোকে জিনিসপত্র করতে হবে, ঠিক আছে। তো আর বিশাল মার্কেট, ঠিক আছে, যদি ভালো করে জাভা জানতে পারি, বিশাল মার্কেট একটা জাভা ডেভেলপার। হ্যাঁ মার্কেট কেন বিশাল বললাম, কারণ জাভাতে তুই যদি একটা কাজ করিস না, সচরাচর সবথেকে বড় জবটা পাওয়া ইজি না, প্রথম কথা, ঠিক আছে। কারণ জাভা এক্সপিরিয়েন্স লোকদের ছাড়া নেবে না, প্রথম কথা, এক্সপিরিয়েন্স ডেভেলপার ছাড়া জাভা নেবে না। আর যারা ডেভেলপার হবে তাদের বিভৎস লেভেলের মাইনে, বাইরে বিভৎস লেভেলের চান্স মিনিমাম। তুই যেখানে যে লিঙ্কডিন ফিঙ্কডিন যেখানেই দেখিস,
যে জাভা ডেভেলপার যারা চাইবে তারা মিনিমাম বলবে যে 2-3 বছরের এক্সপিরিয়েন্স, তারা ফ্রেশার্স নেবেই না একদম, ঠিক আছে? কারণ এতটাই জিনিসটা ভেতরে ইন্টেল, কারণ সব কিছু করতে পারবো আমরা জাভা দিয়ে, সব কিছু, সব কিছু মিনস সব কিছু, এভরিথিং, ঠিক আছে? এভরিথিং মিনস এভরিথিং, ঠিক আছে? তো আমি কোনো ল্যাঙ্গুয়েজকে ছোটো করছি না, বাট জাভা হচ্ছে তোকে সেই ফ্লেক্সিবিলিটি দেবে যে আমি জাভা যদি জানি না, আমি এটা দিয়ে এভরিথিং উই ক্যান অ্যাচিভ, যে এমন কিছু নেই যেটা আমি করতে পারবো না, ঠিক আছে? তো মেন যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু ডিসকাস করি, তারপর আমি যাবো, ঠিক আছে? আজকে বেশি কিছু তো প্রোগ্রাম হবে না, জাস্ট স্ট্রাকচার দেখি আমি জিনিসপত্র আইডিয়া করে ছেড়ে দেবো। তো দেখ, জাভা বললাম যে আমি বললাম যে জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্ল্যাটফর্ম কেন এই টার্মটা ইউজ হয়েছে আমি বলবো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অবভিয়াসলি আমরা জানি যে জাভা, সি++ এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দেখ মেন ফিচার্স যেগুলো বলতে, দেখ হাই লেভেল তো অবভিয়াসলি এটা নিয়ে কোনো নতুনত্ব নেই। রোবাস্ট, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যান্ড সিকিউর প্রোগ্রামিং, খুব হাইলাইটেড জিনিস কিন্তু সিকিউর প্রোগ্রামিং, ঠিক আছে? তো ইন্টারভিউতে কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন লিখতে শুরু করবি কিন্তু, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের সাথে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স কী? এবার এই কোশ্চেনটা এইভাবেও দিতে পারে যে সি এর সাথে জাভার ডিফারেন্স কী। অনেক সময় এই কোশ্চেনটা এইভাবেও দিতে পারে, সি++ আর জাভা দুটোর মধ্যে ডিফারেন্স কী, দুটোই অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু এদের মধ্যে ডিফারেন্স কী, এই কোশ্চেনগুলো কিন্তু দেয়। প্রথম কোশ্চেন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স কী, আসবো সব জিনিসপত্র পড়তে বুঝতে পারবো, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন সি++ জাভার মধ্যে ডিফারেন্স কী, দুটো অবজেক্ট ওরিয়েন্টেড। দেখ সি আর জাভার মধ্যে দেখ প্রসিডিউরাল আর অবজেক্ট ওরিয়েন্টেড যদি আমি জানি, তাহলে সি আর জাভাটাও আমি বলতে পারবো। তো ব্যাপারটা যে নেক্সট পয়েন্ট হচ্ছে সি++ আর জাভা দুজনেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, স্টিল তাহলে আমি এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা কি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো জাভা ডেভেলপ হয়েছে, জাভার কে ডেভেলপ করেছে বেসিক্যালি সানফ্রান মাইক্রোসার্ভিস সিস্টেম, যেটা এখন সাবঅর্ডিনেট বেসিক্যালি কি যে সাব পার্ট বলতে পারিস ওরাকেলে, ঠিক আছে? 1995 করেছে, ঠিক আছে? জেমস গসলিং এ বেসিক্যালি বলা হয় একে ফাদার্স অফ জাভা, মানে যে বেসিক্যালি এস্টাবলিশ জিনিসটাকে, এই ল্যাঙ্গুয়েজটাকে ইনকর্পোরেট করেছে আমাদের জন্য, ঠিক আছে? ফাদার্স অফ জাভা যদি বলা হয় জেমস গসলিংকে বলা হয়, ঠিক আছে? অ্যাপ্লিকেশন নিয়ে আমার মাথা ব্যথা নেই, কারণ আমি বলে দিয়েছি প্রথম কথা একটা কথা বলেছি, এভরিথিং উই ক্যান অ্যাচিভ ইউজিং জাভা, সেটা ওয়েব অ্যাপ্লিকেশন হোক, সেটা যা খুশি হোক, আমি সব কিছু এই যে গিগস ফর গিগস, টিউটোরিয়াল পয়েন্ট, ঠিক আছে, জাভা টি পয়েন্ট, তারপর হচ্ছে আরও যেসব এই যে ইন্টারফেসটা কিন্তু সব ম্যাক্সিমাম জায়গায় কিন্তু জাভা দিয়ে, কারণ আমি এখানে দেখবি আমি যে নোটটা দিয়েছি, এই নোটের ম্যাক্সিমাম আমার এক্সাম্পল হচ্ছে টিউটোরিয়াল পয়েন্টের আছে, ম্যাক্সিমাম জাভা টি পয়েন্টের আছে, ঠিক আছে? তো এইগুলোর আছে, আর ওখান দিয়ে মেনলি ওরা কী বলতো এই প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে জাভার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো কিছু জাভার অ্যাপ্লিকেশন আমি দেখ স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন আছে, ওয়েব অ্যাপ্লিকেশন আছে। ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি এটা পার্টটা চলে যাচ্ছে অ্যাডভান্স জাভার ক্ষেত্রে, যেটা এখন তোদের আপাতত আমার দরকার নেই, ঠিক আছে? অ্যাডভান্স জাভা মানে আমি জাভা দিয়ে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো, লাইক HTML, CSS, বুটস্ট্র্যাপ সব কিছু করতে পারবো, ব্যাক এন্ডের কাজ সব কিছু করতে পারবো, ঠিক আছে? এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন হচ্ছে এগুলো, দেখ এগুলো সব প্রথম শুনবি, আস্তে আস্তে টার্মগুলো ইন্ট্রোডিউস হবে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন মানে কি জানিস? ডিপেন্ডেন্সি নেই বলাটা থেকেও বড় কথা এটা কি, একটুখানি ভালো করে বলি। মানে প্রত্যেকটা মেশিনে আমাকে কাজ করাতে গেলে তাকে আমাকে কী করতে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেশিনে কাজ করাতে গেলে সেই অ্যাপ্লিকেশনটাকে আমাকে ইনস্টল করতে হবে। দেখ বলছে দিস আর দ্য ট্র্যাডিশনাল সফটওয়্যার দ্যাট উই নিড টু ইনস্টল অন এভরি মেশিন, ঠিক আছে? মানে আমাকে প্রত্যেকটা মেশিনে কাজ করাতে গেলে প্রত্যেকটা মেশিনে আমাকে ইনস্টল করাতে হবে, নাহলে আমি কাজ করাতে পারবো না। ওয়েব অ্যাপ্লিকেশন আমি বললাম না। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন হচ্ছে বেসিক্যালি, এটা নিয়ে এখন অত বলবো না, ঠিক আছে? জিনিসপত্র এটা আরও হাই লেভেলের, জাস্ট এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন কী জিনিস। আর মোবাইল অ্যাপ্লিকেশন তো জানিস তোরা, ইনফ্যাক্ট যদি তোরা অ্যান্ড্রয়েড নিয়ে কেউ কাজ করতে চারিস, ঠিক আছে? আশা করি সবাই একটু অ্যাটলিস্ট ওয়েল নোন, টার্মটা সম্বন্ধে ওয়েল নোন আছে, সেটা হচ্ছে কটলিন বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, যেটা আমাকে অ্যান্ড্রয়েড শিখতে গেলে লাগে। তো ওটাও করতে গেলে কিন্তু তোকে জাভার বেসিক আইডিয়া লাগতে হবে, ঠিক আছে? তো যেখানেই তুই যাওয়া তোর পেছন ছাড়ছে না কোনোদিন, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন থেকেও মোস্ট ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন, যে জাভার ফিচার্স কী, কেন আমরা জাভাটাকে ইউজ করব, ঠিক আছে? তো কেন আমি জাভাটাকে ইউজ করবো, তার রিজনগুলো কী কী, ঠিক আছে? অনেক রিজন আছে, অনেক। তার মধ্যে কিছু কিছু রিজন আছে খুব ইম্পর্টেন্ট, যেগুলোকে তুলে কোশ্চেন করা হয়, ঠিক আছে? যেমন প্রথম কোশ্চেন হচ্ছে বলছে সিম্পল। হ্যাঁ, সিম্পল জিনিস, ঠিক আছে? যেটা সি++ যখন প্রোগ্রামিং যারা জানিস, সি++ কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি কমপ্লিকেটেড জিনিসটা, ঠিক আছে? সেক্ষেত্রে মানে সিনট্যাক্স কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড, কম্পারেটিভলি অনেক বেশি ইজি কিন্তু জাভাতে লেখা,
হ্যাঁ বন্ধু এটা কী করে বলছি, জাভাতে কত কিছু ক্লাস ক্লাস এসব লিখতে হচ্ছে, হ্যাঁ লিখতে হচ্ছে, কিন্তু অনেক বেশি সিম্পলি মানে টু দ্য পয়েন্ট, এমন না ঘাটিয়ে ঘাটিয়ে জিনিসপত্র না। যেমন আমরা পাইথনে মডিউল ফডিউল ইউজ করলে হয়তো অনেক কাজ হয়ে যাবে, কিন্তু তোকে প্রপারলি জানতে হবে সেই মডিউলটা কীভাবে কাজ করে, সেই মডিউলের জিনিসপত্রগুলো কীভাবে ইম্পোর্ট করতে হবে, এই জিনিসপত্রগুলো আমাকে জানতে হবে। তো কম্পারেটিভলি দেখ বলতে পারি হ্যাঁ কম্পেয়ার টু সিম্পল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ান অফ দ্য মেন রিজন অবজেক্ট ওরিয়েন্টেড, কারণ যার মধ্যে পিলার্স আছে কিছু, যে বেসিক কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বলতে কী জিনিস এক্ষুনি আসবো, যে আমাকে এখানে যা কিছু কাজ হবে অবজেক্ট তৈরি করে। এবার অবজেক্ট কী পরে বলবো জিনিসটা, অবজেক্ট কনসেপ্টটা কী। তো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বললেই আমাকে এই টার্মগুলো নিয়ে খুব ওয়েল নোন আমাকে জানতে হবে। সেগুলো কি অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, পলিমর, এই চারটে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের চারটে পিলার, মানে যার উপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পুরো দাঁড়িয়ে আছে। ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, এগুলো ছাড়া কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিছু নেই, নাথিং। সব যা কিছু এদেরকে নিয়ে, এদের উপর ঘিরেই সব কিছু জিনিসপত্র তৈরি হয়েছে, ঠিক আছে। এবার খুব একটা বড় টার্ম ইনক্লুড করছে, যেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স। কোশ্চেন লিখবো, ঠিক আছে। কেন জাভাকে প্ল্যাটফর্ম, ওয়াই জাভা ইজ কল্ড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, ঠিক আছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্টারভিউ, কিন্তু ইন্টারভিউ থিওরি সব ক্ষেত্রে, মানে পরীক্ষার ক্ষেত্রে, এক্সামের ক্ষেত্রে। এবার কোশ্চেনে দেখ, সুবিধাটা দেখি। সবাই আশা করছি সি জানি, ঠিক আছে, সবাই সি একটু হলেও জানি, মানে যারা পরিচিত করেছি, যারা আইডিয়া নেই যাবে বলে তারাও একটু হলেও সি জানি। সিতে আমরা যখন কোনো প্রোগ্রাম রান করি, ঠিক আছে, এই ধরে একটা প্রোগ্রাম আছে, টেস্ট একটা কিছু প্রোগ্রাম আছে এখানে, লিঙ্ক লিস্টে একটা প্রোগ্রাম ছিল আমার এখানে করা, ঠিক আছে। তো এই লিঙ্ক লিস্টের প্রোগ্রামে আমি যখনই এই যে রান করব, ঠিক আছে, এই যে রান করি, কি ফাইল এক্সিকিউট হয় বলতো, মানে কি ফাইল একটা তৈরি হয় যখনই আমি কম্পাইল এন্ড রান করি? বাইট কোড, একদমই না, বাইট কোড একদমই না। যে কথাটা বললি বাইট কোড একদমই ভুল কথা, কিন্তু এটা ও প্লাস ফাইল তৈরি না। হ্যাঁ, মানে বাইট কোড কনসেপ্টটা কিন্তু সিতে নেই, যে বললি সেটা কিন্তু খুব ভুল ধারণা, ঠিক আছে। বাইট কোড বলে কিন্তু সিতে নেই কোনো জিনিস, যেটা এখানে হয়, যেটার জন্যই এটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। এ দেখ, আমরা যখনই একটা প্রোগ্রাম ডট সি ফাইলকে তৈরি করি, দেখবি ডট সি ফাইলকে করার পর আমি যখন এটাকে কম্পাইল করবো, রান করার না, কম্পাইল করলেই কিন্তু আবার ডট এক্সি ফাইল তৈরি হয়ে যায়, এক্সিকিউটেবল ফাইল, যেটাকে আমরা ডাইরেক্টলি রান করি প্রোগ্রামটাকে। এবার তাহলে ব্যাপারটা হচ্ছে যে দেখ, আমার একটা .txt বলে ফাইল তৈরি হয়েছে, ঠিক আছে, আমার ডেস্কটপে ফাইলটা তৈরি আছে। আচ্ছা, তাহলে তাই যদি হয়, তাহলে দেখ এই যে ইএক্সি ফাইল, এটা হচ্ছে ইএক্সি ফাইলটা টেস্ট, ঠিক আছে, এই যে টেস্ট ইএক্সি ফাইলটা তৈরি হয়েছে, ঠিক আছে, এই যে দেখ ইএক্সি ফাইলটা আমার। এবার আমি যদি এই ইএক্সি ফাইলটা তোদের কাউকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, ঠিক আছে, তোরা কিন্তু রান করাতে পারবি না। তোদেরকে যদি এই প্রোগ্রামটা পাঠিয়ে দিই, তোরা কিন্তু রান করাতে পারবি না, ঠিক আছে। প্রবলেমটা কেন? প্রবলেমটা হচ্ছে এই যে ইএক্সি ফাইলটা তৈরি হয়েছে, এটা আমার মেশিনের রেসপেক্টে, ঠিক আছে। আমার মেশিনের রেসপেক্টে বলতে আমার কম্পিউটারে যে আর্কিটেকচারটা আছে, সেটা 64 বিট হয়, সেটা যা কিছু হোক, ঠিক আছে, কারো 32 বিট, এখন 32 বিট কারো নেই, সবাই 64 বিট আর্কিটেকচার। তো আর্কিটেকচারের রেসপেক্টটা তৈরি হয়েছে। তো আমি যখন এই আমার প্রসেসর হচ্ছে ইন্টেল i3 আছে এখানে, তো আমি যখন ইএক্সি ফাইলটা পাঠাবো, তোদের তো সেম কনফিগারেশন নাও থাকতে পারে, তো তোদের সিস্টেমে কিন্তু এই ইএক্সি ফাইলটা কিন্তু রান করাতে পারবি না তোরা। তোদেরকে ওই জন্য করতে গেলে কী করতে হবে, আমাকে পুরো কোডটাই পাঠাতে হবে। তোরা কী করবি, কোডটাকে রান করবি, মানে কম্পাইল করবি, তোদের সিস্টেমের রেসপেক্টে একটা ইএক্সি ফাইল তৈরি হবে, যার রেসপেক্টে ওটা রান হবে, ঠিক আছে। তো যে বাইট কোড কথাটা বললি, বলবো না যে ঠিক বাইট কোডটা ওখানে তৈরি হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি যখন এটা তুই তৈরি করবি না, যখন এগুলো কাজ করবি, তো ইউজুয়ালি 3টে ফাইল তৈরি হয়, কিন্তু আমরা কিন্তু জানি হচ্ছে বেসিক্যালি যে একটা সি ফাইল থাকে আর একটা .exe ফাইল থাকে, একটা ওবিজের মতো ফাইল তৈরি হয়, ঠিক আছে, .obj বলে, ঠিক আছে। তো এটা গেল প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এখানেই জিনিস, তার মানে এটা কেন, কারণ সি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট।
তুই যে মেশিনে কাজ করবি সেই মেশিনের রেসপেক্টে ডট এক্সি ফাইলটা তৈরি হবে। কারণ আমি আজকে উইন্ডোজ ইউজ করছিস, তোরা লিনাক্স ইউজ করতেই পারিস, ঠিক আছে, তোরা লিনাক্স ইউজ করতে পারিস, তো সেক্ষেত্রে তো তোদের সিস্টেমে চলবে না জিনিসটা। তো এই ক্ষেত্রে একটা প্রবলেমেটিক ব্যাপার জিনিসটা, ঠিক আছে। তার মানে আমাকে তোকে রান করাতে গেলে তোদেরকে আমাকে পুরো প্রোগ্রামটা দিতে হবে। শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা পাচ্ছি। একটু বলছি, আমার একটু ফ্ল্যাকচুয়েট করতে নেটটা, ওই জন্য আমি বুঝতে পারবো না কিন্তু, ঠিক আছে, যে শুনতে পাচ্ছিস কি পাচ্ছিস না। তোরা একটু কেউ একটু মাঝে যাই করিস একটু ইনকালাব ইনকালাব যাই করিস একটু বল। মানে একটু বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়া, আমি বলবি তো, এগুলো না বললে আমি তো বলে দিলাম যে আমার নেটটা ফ্ল্যাকচুয়েট করছে, আমি তো বলে দিলাম যে আমার কাজ চলছে নেটে। দাঁড়া, শুনতে পাচ্ছিস? এবার এবার ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। তো এবার দেখ, এক্ষেত্রে প্রবলেমটা দেখ, আমার অনেক বেশি ইউজেজ। তুমি একটু চেক করে নাও না, আমি পাঠিয়ে দিয়েছি বুঝলে, আমাকে আমি করে দিয়েছি, একটু দেখে নিও, ঠিক আছে। তুমি জাস্ট একটু ক্রস চেক করে নিও। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কিছু প্রবলেম হলে আমাকে বলো, অসুবিধা নেই, আমি মেশিন আমার অন আছে, ঠিক আছে ঠিক আছে। তো এখান থেকে দেখ, জাভা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার যেটা হচ্ছে জাভা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। মানেটা কি? দাদা হ্যাঁ বল। তুমি বললে না একটা ডট ওপিজে ফাইল তৈরি হয়, হ্যাঁ, ওটার বিষয়ে কি বলে একবার বলবে? ডট ওপিজের ব্যাপারে অ্যাপে কিছু বলিনি আমি ওখানে, ঠিক আছে। 3টে ফাইল তৈরি হয়। এবার ওই যে তোরা যেটা বলছিস বাইট কোড, ঠিক আছে, হুম তো বেসিক্যালি যে বাইট কোড জাভাতে ঠিক এক্স্যাক্টলি থাকে না, ঠিক আছে। যখন আমি ডট এক্সি ফাইলটা তৈরি করি, ও কি করে, ওর করসপন্ডিং একটা সি এর ক্ষেত্রে বলছি, ঠিক আছে, ওই হাই লেভেল আমরা তো যে জাভা সিতে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখি, সেটা তো আমার বেসিক্যালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না। তো ও যখন ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কনভার্ট করবে, যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি ওই যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোডটা থাকে, সেই কোডটা হচ্ছে ডট ওবিজে ফাইলে থাকে, ঠিক আছে। আমি তো এখানে দেখাবো করে, ঠিক আছে। আচ্ছা যখন কোডটাকে রান করি সেইভাবে কি হয়, মানে মেশিন লেভেলে যে ভাষাটা থাকে, মানে যে ল্যাঙ্গুয়েজটা থাকে, সেই ল্যাঙ্গুয়েজটা ওখানে আমার থাকে। মানে দেখবি যে ভাষা কিছু বুঝতেই পারবি না, তোরা রান করলে কিছুই বুঝতে পারবি না ওটা জিনিসটা, ঠিক আছে। বাইট কোড লো লেভেল ল্যাঙ্গুয়েজ না মিড লেভেল ল্যাঙ্গুয়েজ? বাইট কোড কোনো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে না, ঠিক আছে। বাইট কোড না হাই লেভেল লো লেভেল কি জিনিস, এটা হাইলি বাইট কোড বেসিক্যালি এটা হাইলি অপটিমাইজড কোড। দেখাবো, আমি জাভাতে করে দেখাবো জিনিসপত্র, ঠিক আছে। একটু টাইম দিয়ে আস্তে আস্তে যাই। তো এটা হচ্ছে জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এবার সুবিধাটা কি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে? কি, আমি একটা জাভাতে যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করলাম, ঠিক আছে। তো আমি অ্যাপ্লিকেশনটা তৈরি করে তোদেরকে আমি কোড পাঠাবো না, ঠিক আছে। জাভার অ্যাপ্লিকেশন থেকে আমরা কি করতে পারি, একটা জার ফাইল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। সেই জার ফাইলটা আমি তোদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। জার ফাইলটা পাঠিয়ে দিলাম, তোদের কাছে কোনো কোড নেই, কিছু নেই, স্টিল তোর জার ফাইলটা ডবল ক্লিক করলে রান করবে প্রোগ্রাম করবে। মানে তো অবভিয়াসলি সেই সিস্টেমে তোদের সেই বেসিক্যালি তোদের হয়তো ইক্লিপস থাকলে তোদের রান করবে, বা তোদেরকে জার ফাইলটাকে যদি রান ইক্লিপস হয়তো কোনো ইন্টারফেস নেই, তাহলে তোকে ইক্লিপসটাকে কমেন্ট লাইন দিয়ে রান করাতে হবে, এই মানে সরি জার ফাইলটাকে কমেন্ট লাইন দিয়ে রান করাতে হবে, বাট রান করবে। তোর কাছে কিন্তু কোড নেই, স্টিল তোর কাছে কিন্তু প্রোগ্রামটা রান করবে। মানে আমি যে অ্যাপ্লিকেশনে যেই প্রোগ্রামিং করেছি না কেন, আমি
যে প্রোগ্রামটা হয়তো আমি একটা দুটো নাম্বারের যোগে দিয়ে প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামটা করে আমি সেটার একটা জার ফাইল ক্রিয়েট করে তোকে জার ফাইলটা আমি পাঠালাম। তো ওই জার ফাইলটার থ্রুতে তোর কাছে কিন্তু কোনো কোড নেই, কিন্তু এই জার ফাইলটার থ্রুতে তোরা কিন্তু পুরো আমার কোডটাকে মানে আমি একটা রান করলে যা আমার কাছে ইন্টারফেসটা আসতো, তোরা এই জার ফাইলটা রান করলে সেই ইন্টারফেসটাই আসবে। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্টের। এবার এই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এবার এটা কেন এলো, কে করলো, এই হেল্পটা কে করলো, এই ক্ষেত্রে কনসেপ্টটা আসবে বাইট কোড। বাইট কোড জিনিসটা তো বলছি, বাইট কোড কি। তো দেখ বলছে জাভা ইজ এ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বিকজ ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার ল্যাঙ্গুয়েজ। It is different from the other language like C, C++, etc., which are compiled, which are compiled into platform specific machine. ঠিক আছে, এই এখন কথাটা বললাম যে আমি উইন্ডোজে করলে এক রকমের ওবিজে ফাইলটা তৈরি হবে, এক রকমের ওবিজে ফাইলটা তৈরি হবে, ম্যাকে করলে অন্য রকম ওবিজে ফাইলটা তৈরি হবে, লিনাক্সে করলে অন্য রকম ওবিজে ফাইলটা তৈরি হবে। ঠিক আছে, বলছে which are compiled into platform specific machine while Java is write once run any other language. ঠিক আছে, এই প্ল্যাটফর্ম ইজ হার্ডওয়্যার আর সফটওয়্যার এনভায়রনমেন্ট। এবার দেখ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট দুভাবে হয়, একটা হচ্ছে দেখ রান টাইম এপিআই, আশা করছি আমি এখন বলবো না কারণ এপিআই পরে জিনিস বলবো। দেখ বলছে জাভার কোড ক্যান বি রান অন মাল্টিপল প্ল্যাটফর্ম, ফর এক্সাম্পল উইন্ডোজ, লিনাক্স, সান, ম্যাক, এটসেট্রা। জাভা কোড ইজ কম্পাইলড বাই দ্য কম্পাইলার অ্যান্ড কনভার্টেড ইনটু দ্য বাইট কোড। ডিফারেন্সটা এখানে যে সিতে কি হতো, যখন আমি কম্পাইলার দিয়ে কম্পাইল করতাম, ঠিক আছে, সে কী হতো, ও পুরো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিত। ঠিক আছে, ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিত। কিন্তু এখানে কি করছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার আগে মাঝখানে থাকতে হচ্ছে বাইট কোড। মানে হাই লেভেল থেকে মেশিন লেভেলে ডাইরেক্টলি কনভার্ট হচ্ছে না, ও হাই লেভেলটাকে বাইট কোডে কনভার্ট করছে। সেই বাইট কোডটা আবার প্ল্যাটফর্ম মানে আমার মেশিন লেভেলে করে আমার কনভার্ট হবে। ঠিক আছে, বাসবো বাইট কোড জিনিসটা কি সেটা আমি আস্তে 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 বলবো। ঠিক আছে, তো দেখ বলছে দিস বাইট কোড ইজ এ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এই যে বললাম না প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্টটা কে এনেছে, হচ্ছে এই বাইট কোড। বাইট কোডটা কিন্তু প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ সিতে ছিল না, তাহলে ওটাও প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হতো, কিন্তু এই বাইট কোড কনসেপ্টটা এসছি হচ্ছে জাভাতে, অরিজিনাল কনসেপ্টের ক্ষেত্রে। তো দিস বাইট কোড ইজ এ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোড বিকজ ইট ক্যান রান অন দ্য মাল্টিপল প্ল্যাটফর্ম। বাট এই যে বেসিক্যালি এই যে ওয়ান্স রান অ্যান্ড রানস এনিওয়্যার, মানে আমি একবার যদি তৈরি হয়ে যায় বাইট কোডটা আমি যে কোনো প্ল্যাটফর্মে চালাতে পারি, কোনো প্রবলেম নেই তাতে। এই বাইট কোডটার হেল্পটাই হচ্ছে আমার কি হলো, আমি আমার মেশিনে রান করে তোদের মেশিনে আমি যে কোনো সিস্টেমে চালাতে পারবো। বাইট কোড কীভাবে তৈরি হয় বলবো, এটা হচ্ছে হাইলি অপটিমাইজড কোড। বাইট কোডটা হচ্ছে হাইলি অপটিমাইজড কোড। ঠিক আছে, আমি যখন দেখাবো একটা জাভা ফাইল তৈরি করে দেখাবো বাইট কোডটা কেমন দেখতেও হয় সেটাও দেখাবো। ঠিক আছে, কিছুই বুঝবি না কিন্তু দেখাবো কী জিনিসটা তৈরি হয়। সিকিউর বলে আমার কোনো আমার এটা আমি বললাম অনেক বেশি সিকিউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা। ঠিক আছে, বাকি কম্পেয়ার টু আদারের থেকে। ঠিক আছে, এইগুলো ক্লাস লোডারের কাজ, বাইট কোড ভেরিফায়ার কীভাবে এগুলো হয় যখন আমি বলবো তখন আমি এগুলো নিয়ে ডিসকাস করবো। এগুলো জাস্ট আমি পরে হাইলাইট মানে জাস্ট স্কিপ করছি। রোবাস্ট মানে কি, রোবাস্টনেস মানে কি, যে ইন জেনারেল রোবাস্টনেস মানে কি? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি। রোবাস্টনেস মানেটা কি? মানে এই যে তুমি এতক্ষণ বললে প্ল্যাটফর্ম ওরিয়েন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা এইটাই, যে কোনো সাহায্য লাগছে না, নিজে একাই 100 এরকম ব্যাপারটা। একাই 100 ব্যাপারটা না, রোবাস্টনেস ইন জেনারেল বলতে পারলে কি মানে প্রবলেমকে কত তাড়াতাড়ি আমাকে সলভ করতে পারবো, তাই তো? যে আমার লাইফে যদি কিছু প্রবলেম আসে, ঠিক আছে, আমার লাইফে কিছু প্রবলেম আছে, কত তাড়াতাড়ি আমি সেই জিনিসটাকে সলিউশন বের করতে পারবো জিনিসটা। তো কম্পারেটিভলি বাকি যে ল্যাঙ্গুয়েজগুলোর ক্ষেত্রে রোবাস্টনেসের রেসপেক্টে জাভা অনেক বেশি বেটার। ঠিক আছে, আমরা কিন্তু সিতে এই ধরে নিয়ে কিছু এরর খেলি, কম্পাইল টাইম এরর, কিছু কম্পাইলেশনের এরর এলো, সঙ্গে সঙ্গে কী হয় প্রোগ্রামটা কিন্তু বন্ধ হয়ে যায়, প্রোগ্রাম আর চলতে দেয় না। এই টাইপের জিনিসপত্র কিন্তু আমি জাভাতে হ্যান্ডেল করতে পারবো, যে আমার হয়তো প্রবলেম হচ্ছে কিন্তু আমার প্রোগ্রাম কিন্তু বন্ধ হবে না, প্রোগ্রাম আমি চালাতে পারবো। ঠিক আছে, তো করতে করতে জানতে পারবো আরও কী রোবাস্টনেস আছে।
আর্কিটেকচার নিউট্রাল, এই নিউট্রালের আমার দরকার নেই অত, এটা খুব বেশি জাস্ট আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে। পোর্টেবল, অবভিয়াসলি পোর্টেবল। কেন পোর্টেবল বললাম? ওই যে বললাম পোর্টেবল মানে কি, যেখানে খুশি আমি তাকে ইউজ করতে পারি। ওই জাস্টিনটা, এই যে আমি বললাম না বাইট কোড, পোর্টেবল টার্মটা এসেই কেন? কারণ বাইট কোডের জন্য। কারণ বাইট কোডে কী করে, ওই বললাম একবার আমি বাইট কোড জেনারেট হয়ে গেলে আমি যে কোনো প্ল্যাটফর্মে ওটাকে রান করতে পারবো। হাই পারফরমেন্স, অবভিয়াসলি বাকির থেকে অনেক বেটার পারফরমেন্স দেয়। ডিস্ট্রিবিউটেড, মাল্টি থ্রেড, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার থ্রেডিং। এই যে গেম ফেম খেলিস, টাইম থাকলে দেখাবো, গেম ফেম খেলিস বেসিক্যালি পুরো থ্রেডের ওপরে দাঁড়িয়ে আছে। অনেক গেম, ম্যাক্সিমাম গেমই এই রেসিং গেম ফেসিং গেম যেগুলো খেলছি সেই থ্রেডের ওপর দাঁড়িয়ে আছে। টাইম থাকলে আমি দেখাবো একটা গেম, একটা দুটো গেম দেখাবো, লাইক মারিও, রেসিং, কন্ট্রা, এইসব দেখাবো যদি টাইম থাকে শেষ হয়ে। ঠিক আছে, গেমিংয়ের যে জিনিসগুলো, যে গাড়িগুলো দেখিস যে চালাচ্ছিস, একটা তুই গাড়ি চালাচ্ছিস, অপোজিট দিয়ে দেখবি র্যান্ডমলি গাড়ি আসে, র্যান্ডমলি, এরকম কোনো অর্ডার আসে না যে দুটো আসছে তারপরে এদিক দিয়ে বা দুটো, এরকম না, এদিক দিয়ে তিনটে এলো, এদিক দিয়ে একটা এলো, আবার এদিক দিয়ে পাঁচটা এলো, আবার এদিক দিয়ে দুটো এলো, আবার এদিকে চারটে এলো, এদিক দিয়ে সাতটা এলো, এরকম আসে, মানে র্যান্ডম আসছে, যে তোরাতে ডিপেন্ড করছে না। থ্রেড আমরা ওএসে পড়েছি, কী জিনিস থ্রেড? একটা প্রসেসকে যখন অনেকগুলো ছোটো ছোটো পার্টে ভাগ করে দিই তখন তাকে আমাকে থ্রেড বলে। একটা প্রসেসকে যখন অনেকগুলো ছোটো ছোটো সাব পার্টে ভাগ করে দিই, ডিস্ট্রিবিউট করে দিই, তখন সেটাকে থ্রেড বলে। কি হেল্প সুবিধাটা কি? আমাকে 10টা প্রোগ্রাম দিয়েছে, আমি একটা প্রসেস, আমাকে 10টা প্রোগ্রাম দিয়েছে, আমি 10টা প্রোগ্রাম একা করলাম না, কারণ আমাকে 10টা প্রোগ্রাম করতে টাইম লাগবে। আমি কি করলাম, 10টা প্রোগ্রাম আমি একা নিজে না করে 10টা প্রোগ্রামকে আমি 5 জনের মধ্যে ভাগ করে দিলাম। তাহলে অ্যাট দ্য সেম টাইমে আমার একটা প্রোগ্রাম করতে যদি 5 মিনিট করে টাইম লাগতো, 10টা প্রোগ্রাম করতে 50 মিনিট টাইম যেত। আমি কি করেছি, 5 জনের মধ্যে 10টা প্রোগ্রাম দুটো দুটো করে ভাগ করে দিয়েছি। তাহলে দেখ ইচ অ্যান্ড এভরি ওয়ানের কতক্ষণ লাগবে, 5 মিনিট করে। এবার দেখ প্যারালালি কাজ করছে দুজনে। টেকনিক্যালি যেটা আমার আগে 50 মিনিট লাগছে সেটা আমার এখানে 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। কারণ প্রত্যেককে দুটো দুটো করে প্রসেস দিয়েছি, দুটো দুটো করে প্রোগ্রাম দিয়েছি। একটা প্রোগ্রাম করতে 5 মিনিট টাইম লাগে, তাহলে দুটো করে প্রোগ্রাম করতে 10 মিনিট। আর এ বি সি ডি ই, এ যখন দুটো প্রোগ্রাম করছে ওই সেম টাইমে বিও দুটো করছে, সিও দুটো করছে, দিয়ে সবাই একসাথে কাজ করছে। তো অ্যাট দ্য সেম মোমেন্টে 10 মিনিটে আমি কিন্তু 10টা প্রোগ্রাম করে দেবো, যেটা আগে আমার ক্ষেত্রে করতে লাগছিল কিন্তু 50 মিনিট। তো এই যে এই ছোটো ছোটো 10 জনের 5 জনকে ভাগ করে দিলাম, এ বি সি ডি ই। এ বি সি ডি হচ্ছে একটা থ্রেড। এদেরকে নিয়ে যখন একসাথে কাজ করবো তখন এটাকে বলা মাল্টি থ্রেডিং আসবো। ঠিক আছে, এটা অনেক বড় চ্যাপ্টার, জিনিস মজাটা দেখাবো এখান দিয়ে। ঠিক আছে, ডাইনামিক হয়ে গেছে তো নাকি? ওই ওখান দিয়ে ল্যাপটপটা চার্জ দিয়ে ল্যাপটপটা এস্টিমেট চার্জে লাগিয়ে দে, চার্জারটা লাগিয়ে কর। ডাইনামিক নেচার, ডাইনামিক মানে কি? স্ট্যাটিক আর ডাইনামিক মানে কি? ডাইনামিক মানে হচ্ছে, স্ট্যাটিক মানে কি? আমরা যখন অ্যারে ফ্যারে তৈরি করি, মানে স্ট্যাটিক লোডিং মানে কি? ডাইনামিক লোডিং মানে ডাইনামিক ইন নেচার বলতে কি বলতে, মানে আমাকে আগের থেকে বলে দিতে হবে না যে এতটা মেমোরি লাগবে। ডাইনামিক মানে যতটুকু লাগবে ততটুকুই আমি নেবো, এর বেশি নেবো না। যতটুকু লাগবে ততটুকুই নেবো না, এর বেশি নেবো না। ঠিক আছে, তো ইন ডাইনামিক ইন নেচার মিনস এখানে বলছি। ঠিক আছে, না অন কর। তো আমি এখানে বেশি কিছু এগুলো ডিসকাস করছি না, এগুলো দেখে নিবি। এই সাইডেরটা, হ্যাঁ, সি প্লাস প্লাস আর জাভার মধ্যে ডিফারেন্স দেওয়া আছে নোটে। ঠিক আছে, আমি এগুলো নিয়ে ডিসকাস করবো না, এগুলো দেখে নিবি। ঠিক আছে, কী জিনিস আছে, মানে বেসিক জিনিসপত্র। ঠিক আছে, বেসিক মানে বেসিক টার্ম যেগুলো একটু নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আইডিয়া থাকলে ডাজেন্ট ম্যাটার যে তোকে মেশিন সি প্লাস প্লাস জানতে হবে, তার জন্য নর্মাল জিনিসপত্রগুলো। ঠিক আছে, মানে অবভিয়াসলি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা জানার একটু হলে ক্লিয়ার হবে জিনিসটা। তো যারা না জানি তারা একটু দেখবি, কোনো অসুবিধা নেই এটা। ঠিক আছে, এগুলো নিয়ে আমি ডিসকাস করছি না। ঠিক আছে, অনেকগুলো এখানে এক্সাম্পল আছে, পড়তেও জানতে পারবো। ঠিক আছে, দেখ তো এখানে ব্যাপারটা হচ্ছে যে কী হয়, এই যে আমি একটা জাভা প্রোগ্রাম, এই যে আমি এখানে এখানে ক্লিপসে একটা ইন্টারফেস আছে, এই যে আমি এটা করলাম, এটা যে আমি করবো, করার পর এই যে আমি রান করবো, রান করার পর যে কী হয়, আমি রান করতে পারবো না। আমাকে রান করার আগে এবার দেখ কোশ্চেন হচ্ছে আমি কিন্তু ডিরেক্টলি রান করবো। এবার এখানে একটা কম্পাইলার আছে যেটাকে বলা হয় জাস্ট ইন টাইম কম্পাইলার। ঠিক আছে, জাস্ট ইন টাইম কম্পাইলার, জেটিএল, জাস্ট ইন যা আসছে ফুল ফর্ম। ঠিক আছে, প্রথম লেটারগুলো জাস্ট ইন টাইম কম্পাইলার। ঠিক আছে, তো কী হয় দেখ, সিম্পল আমি একটা প্রোগ্রাম লিখেছি, এটা হচ্ছে আমার জাভা কোডটা, এই যে জাভা কোড স্যাম্পল ডট জাভা। যখনই এটা কম্পাইল হয়, কম্পাইলার কী করে,
প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজকে তো ডিরেক্টলি কিন্তু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিত, এই কিন্তু করছে না। এ কী করছে, কম্পাইলার একে বাইট করে জেনারেট করছে। এই বাইট কোডটা কি দেখাবো যখনই একটা প্রোগ্রাম করবো। এবার যেমন ওখানে বললেন একটা ওবিজে ফাইল তৈরি হয় প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এখানে একটা ডট ক্লাস ফাইল তৈরি হয়, ঠিক আছে না, ওটা নেই, এখানে ডট ক্লাস ফাইল তৈরি হয়, ডট ক্লাস ফাইল। এই ডট ক্লাস ফাইলটা হচ্ছে বাইট কোড, মানে এর ভেতরে আমি কোডটা দেখাবো কীভাবে তৈরি হয় সেটাও দেখাবো। কী হচ্ছে অ্যাকচুয়াল জিনিসটা কী হচ্ছে দেখ, তো আমার যখন আমি এটা কিছু লিখবো, মানে আমার একটা প্রোগ্রাম, এবার দেখ যখনই আমি জাভাতে এখানে কোড লিখবো, ঠিক আছে, যে কোনো একটা প্রোগ্রাম, ঠিক আছে, যে কোনো, খুলে লাভ নেই, এগুলো সব অ্যাডভান্স প্রোগ্রাম হবে, প্লাস টু জিরো একটু অবস্থা খারাপ আছে, যাই হোক, মানে আমি এখানে যা প্রোগ্রাম লিখবো না, আমরা যেমন সিতে লিখতাম কিরমভাবে, সিতে যখন প্রোগ্রাম করতাম আমরা ডিরেক্টলি কী করতাম, আমরা ডিরেক্টলি দেখবি এরকম করতাম জিনিসটা, কী করতাম, সিম্পল ওপরে হেডার ফাইল ইনক্লুড করতাম আর এখানে লিখতাম ইন্ট মেন, ঠিক আছে, ইন্ট মেন দিয়ে এখানে আমি প্রোগ্রাম করতাম, ওপরে হেডার ফাইল থাকতো, হ্যাশ ইনক্লুড করে হেডার ফাইল থাকতো, কাজ করে নিতাম। সিতে যাই না কত, আমার কাছে যারা পড়ে এসছি সি তারা জানিস স্ট্রাকচার বলে একটা জিনিস থাকতো, তাই তো, স্ট্রাকচার বলে একটা জিনিস থাকতো সিতে, আমরা পড়ে এসছি। ওই যে স্ট্রাকচার যে জিনিসটা ছিল, ক্লাসটাও এখানে সেরকম ব্যাপার, মানে ভেরিয়েশনটা ওরকমই টাইপের, ঠিক আছে। তো এখানে যখন আমরা এটা তো আমরা দেখ নর্মাল সিতে যখন যেখানে প্রোগ্রাম করছি ইন্ট মেন লিখে প্রোগ্রাম করে দেবো, আর কোনো কিছু নেই, মানে আমি যা কাজ করবো মেনের ভেতরে লিখবো। হ্যাঁ, জাভাতেও মেন আছে, জাভাতেও মেন মেথড থাকবে, কারণ আমার সবসময় প্রোগ্রাম আমার মেন মেথড থেকেই সবসময় কল হবে। সে তুই যতগুলোই মেথড লিখিস ও ফার্স্ট কল করবে কিন্তু মেন মেথড কি, কিন্তু মানে এই মেন মেথডটা কি আমি নর্মাল লিখে দেবো না, জাভাতে লিখতে গেলে একটা ক্লাস, এই দেখ যেমন লিখেছে, দেখ পাবলিক ক্লাস স্যাম্পল, এইগুলো কি, এটা ক্লাস, ঠিক আছে, আমি এগুলো ঘাবড়ানোর কিচ্ছু নেই, আমি বলবো সব এগুলো, এই যে ক্লাস স্যাম্পল, এর ভেতরে থাকে মেন মেথড লিখছি, মানে আমি শুধু মেন মেথড লিখতে পারবো না, মানে আমার ইচ্ছা হলো আমি মেন মেথড লিখে দেবো, লিখতে পারবো না আমি, ঠিক আছে। আমাকে লিখতে গেলে আমাকে একটা ক্লাস তোকে মেনশন করতেই হবে, নাহলে আমি ওর ভেতরে লিখতে পারবো না, এরকম একটা লিখতে হবে ক্লাস স্যাম্পল বলে, স্যাম্পল না মানে তুই যা হোয়াট এভার ইট ইজ যে তুই নাম দিতে পারিস তোর কাছে, ঠিক আছে, মানে ক্লাস করে একটা লিখে তার ভেতরে মেন মেথড লিখতে হবে, আসবো পরে এগুলো জিনিসপত্র। তো মধ্য কথা একটা টার্ম এলো ক্লাস, মেথড বলতে না, মেথড কোথায় বললাম, মেন তো মেথডই, ফাংশন না বলে মেথড, আচ্ছা, হ্যাঁ, গুড অবজারভেশনটা ভালো, ঠিক আছে, মাথায় রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো জায়গায় পয়েন্ট আউট হিট করেছিস। সেটা কি, জাভাতে ফাংশন বলে কিছু কনসেপ্ট নেই, মানে ফাংশন আছে, ফাংশনটাকে এখানে বলা হয় মেথড বলে। এখন থেকে জাভা শিখেছি, জাভাতে কোনো কিন্তু ফাংশন বলে কোনো টার্ম ইউজ করবো না, যা আছে সেটাকে মেথড বলবো, ঠিক আছে, মানে ফাংশনটাই, মানে ফাংশন যা কাজ করে মেথডও তাই কাজ করে, মানে ফাংশনটাকে আমি এখানে বলবো মেথড, টু বি স্পেসিফিক মেথড বলবো, ঠিক আছে। তো তাহলে আমি এইটুকুনি জানলাম, তাহলে আমি যে কোনো জিনিস আমাকে করতে গেলে আমার একটা ক্লাস তৈরি করতে হবে, নাহলে আমি ক্লাস তৈরি করার সাথে আমি কিছু করতে পারবো না। তাহলে এবার দেখ অ্যাকচুয়ালি কোডটা যখন রান হয় কী করে হয়, দেখ প্রথমে এই যে ক্লাস ফাইলটা তৈরি হয়, ক্লাস ফাইলটা মানে ক্লাস ফাইল মানে বাইট কোড, ক্লাস ফাইল মানেই হচ্ছে বাইট কোড, ঠিক আছে, দেখ বলছে ক্লাস ফাইল। এবার এক্ষুনি আমি দেখলাম কম্পাইল করলে কী হয়, জাভা কোডটা ডট জাভা ফাইলটা কিসে কনভার্ট হয়ে যায়, বাইট করে, স্যাম্পল ডট ক্লাস, ক্লাস ফাইলে তৈরি হয়ে যায়, জাভা ফাইলটা ক্লাস ফাইলে তৈরি হয়ে যায়। তাহলে এখানে কী করলো, ক্লাস ফাইলটা কী হলো, ক্লাস লোডারের কাছে গেল, নিচে চলে আসি, ক্লাস লোডার কি, ক্লাস লোডার ইজ দ্য সাবসিস্টেম অফ জেভিএম দ্যাট ইউজ টু লোড দ্য ক্লাস ফাইল, জেভিএম কি আসবো, ইউজ টু আপাতত জেনে কি ক্লাস লোডারের কাজ কি, ক্লাস লোডারের কাজ হচ্ছে ও এই যে ডট ক্লাসের ভেতরে, এই যে ডট ক্লাস ফাইলের ভেতরে যতগুলো, মানে কি আমি তো একটা জাভা কোড লিখেছি, সেই কোডটা কনভার্ট হয়েছে স্যাম্পল ডট ক্লাস ফাইলে। এবার এই ক্লাস ফাইলের ভেতরে অনেক কিছু টার্ম আছে, মানে অনেক কিছু, এবার তুই তো জানিস না এর ভেতরে কটা, এই যে স্যাম্পল ডট জাভা ফাইলটা আছে, আমি চাইলে 2-3টে ক্লাসও লিখতে পারি,
দুটো তিনটে ক্লাসও লিখতে পারি। এবার তুই তো জানিস না কটা ক্লাস লিখেছিস। বাইট কোডে কনভার্ট হওয়ার পর বাইট কোডটা যখন এখানে মানে ডট ক্লাস ফাইল মানে এখানে বারবার করে বলছি ক্লাস ফাইল মানে এখানে বাইট কোডটাকেই বলছে। তো ক্লাস ফাইলটা কি করে, ক্লাস লোডারের কাছে যায়। ক্লাস লোডার কি করে, ক্লাস লোডার কি করে, ওই বাইট কোডটা থেকে যতগুলো ক্লাস আছে সেই ক্লাসগুলোকে লোড করে। দেখ বলছি না, দেখ ইট ইজ ইউজ টু লোড দ্য ক্লাস ফাইল। ঠিক আছে, লোড করার পর বাইট কোড ভেরিফাইড মানে কি হবে, অবভিয়াসলি আমার কোডটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে সেটাকে আমাকে জানতে হবে। বাইট কোড ভেরিফাইড মানে বাইট এটা ভেরিফাই করে যে আমি যে বাইট কোডটা কনভার্ট হয়েছে সে বাইট কোডটা কি ঠিক আছে। অবভিয়াসলি দেখ তুই যদি একটা প্রোগ্রামকে রান করার পর তুই যদি ওই বাইট কোডটা নিয়ে কাটাছেড়া না করিস তাহলে অবভিয়াসলি ঠিকই থাকবে, তোর নিজস্ব কোনো প্রবলেম হবে না। এবার আমার ইচ্ছা হলো কি আমি প্রোগ্রামটা রান করলাম, একটা ক্লাস ফাইল তৈরি হলো, আমি বাইট কোডের ভেতরে ঢুকলাম, ঢুকে আমি ওখানে আবার হ্যাপাজার্ডলি র্যান্ডমলি কিছু লিখতে শুরু করে দিলাম। তাহলে কি হলো, যেটা তুই অ্যাকচুয়ালি প্রোগ্রামটা করেছিলিস তার করার সময় যে বাইট কোডটা জেনারেট হয়েছিল সেটা তো আছে, তার সাথে তুই কিছু এক্সট্রা নিজের ইচ্ছা মতো উল্টোপাল্টা লিখে দিয়েছিস, যেটা তো ভ্যালিড না, যার কোনো মিনিং নেই। তো ওই জন্য বাইট কোড ভেরিফাইড কী হবে, বাইট কোড ভেরিফাই দেখ বলছে ইট চেক দ্য কোড ফ্র্যাগমেন্ট ফর লিগাল কোড দ্যাট ক্যান বি ভায়োলেটেড অ্যাক্সেস রাইট টু দ্য অবজেক্ট। মানে কি বলছে যে অ্যাকচুয়ালি যে আমার যে বাইট কোডটা লেগেছে সেটা কি লিগালি ঠিক আছে কিনা এটাকে ভেরিফাই করেও ডিসাইড করে। সেটা জায়গায় কার কাছে, ইন্টারপ্রেটারের কাছে। ইন্টারপ্রেটার কি করে আমরা জানি, কম্পাইলার ইন্টারপ্রেটারের কাজ কি, কম্পাইলার কি করে পুরো প্রোগ্রামটাকে পুরো পড়ে তারপর তার এরর বলে। ইন্টারপ্রেটার কি করে লাইন বাই লাইন পড়ে, কারণ বাইট কোড যদি পুরো পড়ে বলে তুই কিছু বুঝতে পারবে না। তো ইন্টারপ্রেটারের মতো কাজ করে, কারণ লাইন বাই লাইন লাইন বাই লাইন লাইন বাই যায়। রান টাইম বলতে রিড দ্য বাইট কোড স্ট্রিম দেন এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন। তাহলে ও কী করে বাইট কোডটাকে এক একটা করে পড়ে আর দেখলো যে হ্যাঁ বাইট কোডটা ঠিক আছে, এক্সিকিউট করলো, আবার পরে বাইট কোডটা বললো ঠিক আছে, এক্সিকিউট করলো, এইভাবে এক্সিকিউট করছে। তারপর রান টাইম প্ল্যাটফর্মে ও সেটাকে পাঠিয়ে দেয়, দিয়ে সেবার তারপর তারপর হার্ডওয়্যারের উপর যেভাবে তুই কাজ করে রান করে আমার এক্সিকিউট করে প্রোগ্রাম। ঠিক আছে, এত অব্দি বল কারো কোনো কোশ্চেন আছে কিনা? দাদা এতে স্লো হবে না, মানে এতগুলো প্রসেস করার পরে তবে রান হচ্ছে? অবভিয়াসলি এই যে তুই দেখছিস আমি একটা জাভাতে কোড, দেখ আমার অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ডে আমার এত কিছু চলছে সেই জন্য রিজন। তাই দেখ আমি জাভাতে কাজ করতে যাচ্ছি এখন, ইক্লিপসে এখন কাজ করছি। একটা যে কোনো রান করতে গেলে একটু, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু কাজ হচ্ছে বলে এখানে আমাদের প্রবলেম হচ্ছে, অনেক টাইম লাগছে। কি ঠিক আছে, তো কম্পারেটিভলি দেখ একটা হাই মানে লোড আছে, এটা অবভিয়াসলি বুঝতে পারছিস যে এটা তুই একটা বড় অ্যাপ্লিকেশন, এটা অবভিয়াসলি কমে ডেপসি যায় যেটুকুনি জায়গা নিত বা কোড ব্লক সেগুলো যেটুকু অবভিয়াসলি একটা ইক্লিপস সেই জায়গা নেবে না, কারণ আজকে দেখাবো ইনস্টলেশনটা তো করতে হবে, কত ফ্যাচার আছে দেখবি ইনস্টল করতে গেলে, কত কিছু ইনস্টল করতে হয় সেটা দেখতে হবে তোকে। ঠিক আছে, তো অবভিয়াসলি কম্পারেটিভলি হেভি ওয়েট বলতে পারিস তার থেকে, মানে হেভি ওয়েট মানে ভারী না, মানে হ্যাঁ বলতে পারিস যে মেমোরি রেসপেক্টে মেমোরি স্পেস অনেক বেশি নেবে। ঠিক আছে, তো অবভিয়াসলি যত বেশি তোর যার যত বেশি প্রসেসর ভালো তার তত বেশি ফাস্ট করবে, তো অবভিয়াসলি মেশিনের উপর ডিপেন্ড করছে। এই জন্য এখানে কথাটা লিখেছি দেখ হার্ডওয়্যার, এই জন্য লেখা আছে হার্ডওয়্যার। এখানে আমি আজকে i3 তে কাজ করছি, যাদের তোদের কাছে Ryzen 5 আছে বা i5 আছে তাদের অবভিয়াসলি তাদের হু করে কাজ করবে। দাদা বলছি জাভাতে কি কম্পাইলার ইন্টারপ্রিটার দুটোই লাগে? জাভাতে একমাত্র থাকে হচ্ছে জাভা কম্পাইলার, যেটাকে বললাম জাস্ট ইন টাইম কম্পাইলার। ঠিক আছে, ইন্টারপ্রেটার এটা ভেতরের একটা ইন্টারনাল কাজ, যে কাজটা তোর প্রোগ্রামটাকে না, যে কাজটা ইন্টারনাল ইন্টারপ্রেটার আছে, যে ইন্টারপ্রেটারটার কাজ হচ্ছে ইন্টারপ্রেটারটাই তো জেভিএম দাদা, ওটাই তো ইস্যু হিসেবে কাজ করে। ইন্টারপ্রেটারটা জেভিএম এ না। এবার কেন তোদের এই কোশ্চেনটা আসলো, কারণ এইগুলো জেভিএম এর পার্ট সব। ঠিক আছে, মানে আমি ভেতরে গেছি, আমি এখন কিন্তু ভেতরে আছি জেভিএম এ, মানে এগুলো ইন্টারপ্রেটারেরই কাজ। আসবো জেভিএমটা আমি বলি তারপরে এগুলো বলবো, কারণ এইগুলো সব জেভিএম এরই পার্ট। এখানে দেখো বারবার এখানে টার্মটাই দিল, দ্যাট ইজ দ্য সাবসিস্টেম অফ দ্য জেভিএম দ্যাট ইজ ইউজ টু লোড দ্য ক্লাস, মানে এগুলো সব জেভিএম এর পোর্শনই পড়ছে। কোশ্চেন আছে কিছু? হ্যাঁ বলছি ইন্টারপ্রেটারই তো বাইট কোডটাকে মেশিন করে ট্রান্সফার করছে। হ্যাঁ না, ইন্টারপ্রেটার মানে এখানে ইন্টারপ্রেটারই তো বাইট কোডটাকে মেশিন করে ট্রান্সফার করছে, মানে হ্যাঁ। এখানে তাহলে কম্পাইলার ইন্টারপ্রেটার দুটোই কাজ করছে। কম বাইট কোডটাকে জেনারেট করবে তোর, ওটা তো কম্পাইলার এই করবে। তো বললাম, তো কম্পাইলারের কাজটা এটা। এবার বাইট কোড থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ এক্সিকিউটেবল ফাইলটা যে কোডটা রান করবে সেটার কাজে সেখানে আসে পোর্শনটা পড়ছে ইন্টারপ্রেটারের কাজ।
এমন না যে শুধু আমরা interpreter- দুটোই কাজ করছি হ্যাঁ, দুটোই দুটোই কাজ কাজ। করছে, বললাম তো, হ্যাঁ দুটোই কাজ করছে ওখানে। তো যখন আমরা ইয়েতে বোধহয় মানে রান করবি তখন ওই এররটা যেটা জেনারেট করে কম্পাইলার করে। বুঝতে পারলাম না, একবার বল। আমরা যখন প্রোগ্রাম লিখি তখন এইটা না, এরর দেয়, হ্যাঁ হ্যাঁ। মানে যে লিখলে ওটা তো হ্যাঁ। কম্পাইল করে। কম্পাইলার করে না, ওই এররটা দেয় হচ্ছে জেভিএম দেয়। জেভিএমটা দেয় মানে হচ্ছে বেসিক্যালি অবভিয়াসলি দেখ, কম্পাইলার তুই কম্পাইল করার পর বাইট কোড জেনারেট করে দিয়েছে। যদি দেখ তুই সিনট্যাক্স, এবার দেখ এখানেই প্রবলেমটা বুঝবি। দেখ আমি আজকে যাওয়ার ফিচার্স এখানেই মজার, দেখ মজা হচ্ছে এ দেখ মেনে এমটা উড়িয়ে দিয়েছি, ঠিক আছে। যদি এটা দাঁড়া সেভ করতে করতে এটা এক্সিকিউটেবল ফাইল চালাতে পারছি না, তাই বলে দাঁড়া আমার কাজ করছে বলে আমি একটা ক্লাস লিখে দেখাই, দাঁড়া তোদেরকে না এখন লিখলে বলে। এখানে সুবিধাটা কি দেখ, এই যে কম্পাইলারের রোলটা দেখ। তুই যদি এখানে কিছু ভুল করিস, মানে কিছু সিনট্যাক্স ভুল লিখিস, সঙ্গে সঙ্গে না তোর এখানে রেড মার্ক দিয়ে দেবে। এ দেখ রেড মার্ক দিয়ে দিয়েছে, মানে তুই লেখার সাথে সাথে তোকে রেড মার্ক দিয়ে দিয়েছে। এই কাজটা কে করছে বলতো? এখানে কিন্তু ওই জন্য বলছে জাস্ট ইন টাইম কম্পাইলার। এই জন্য কথাটা বললাম জাস্ট ইন টাইম কম্পাইলার, নামটার মধ্যে মিনিংটা বোঝ, জাস্ট ইন টাইম কম্পাইলার। ঠিক আছে, কোডটা লেখার সময় সময় কিন্তু তোকে বলে দিচ্ছি যে কি ভুল করছো তুমি। এখানে দেখ, এখানে ক্লিক করলে তুই বলে দেবে যে এখানে সিনট্যাক্স এরর অন টোকেন ল্যাস, মানে ক্লাস তো হয়নি, ঠিক আছে। তোকে এখানে সঙ্গে সঙ্গে বলে দেবে, এবার চলে গেল এররটা, তো এখানে বলে দেবে কিন্তু সেটা, ঠিক আছে। এটা হচ্ছে এই কাজটা কি কম্পাইলার করছে না এডিটর? এটা তো ইন্টারপ্রেটারের মতো লাগছে দাদা, লাইন না, বাই লাইন বাই লাইন লাইন। না, এখানে বোঝার চেষ্টা কর। তুই যতক্ষণ না কম্পাইল করবি ততক্ষণ তো বাইট কোড জেনারেটই হবে না। তো বাইট কোড না জেনারেট হলে ইন্টারপ্রেটার কনসেপ্ট আসবে কোথা থেকে? তুমি এখানে সিনট্যাক্স ভুল করে যে এররটা দেখালে, হ্যাঁ। সেইটা তুমি বলছো যে জাস্ট ইন টাইম Just in কম্পাইলার time দিচ্ছে, compiler, তাহলে কি হ্যাঁ। টাইম কম্পাইল করতে থাকছে কোডটা? ও মানে হ্যাঁ, মানে কি পার লাইন লিখলে আবার পুরোটাকে আগেরটার সময় কম্পাইল করবে এরকম ব্যাপার? হ্যাঁ, তুই এরা কম্পাইলারের কাজ কম্পাইলারের কাজ তোরা যেটা সিতে পড়েছিস, ওই জন্য আমি টার্মটা বারবার করে ইউজ করছি। শুধু কম্পাইলার না, আমি বলছি কিন্তু জাস্ট ইন টাইম কম্পাইলার। তোরা জেনে এসেছিস কম্পাইলারের কাজ কি, আমি পুরো কোডটাকে পড়বে, করে তারপর যেখানে যেখানে এরা হচ্ছে সেখানে সেখানে বলবে। এরা জাস্ট ইন টাইম কম্পাইলার কি বলছে, ডিরেক্টলি এখানে তোকে বলেই দিচ্ছে। তুই রান করতে প্রোগ্রাম প্রত্যেক ফেজে করতে 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 যাবি, যেখানে যেখানে ওর মনে হবে যে এরর, সেখানে সেখানে তোকে এরর দিয়ে দেবে। হয়তো দেখ প্রবলেমটা কি, দেখ হয়তো এরকম জিনিস হবে, তুই দেখবি এখানে ওয়ার্নিংও দেবে। ওয়ার্নিং কিরকম, তুই একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছিস, ইউজ করিসনি, ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছিস ইউজ করিসনি, তাতেও তোকে একটা ওয়ার্নিং দেবে, ঠিক আছে। তো ইন্টারপ্রেটারের কাজ পরে আসছে, আমাকে তো আগে বাইট কোডটা জেনারেট হোক, তারপর তো বাইট কোড থেকে আমি ওই জিনিসটা করবো, তখন তো ইন্টারপ্রেটার কনসেপ্ট আসবে। তো বাইট কোডের ক্ষেত্রে যে বাইট কোডটা কম্পাইল করার আগে অবধি যে কাজটা, সেই পুরো কাজটা হচ্ছে কম্পাইলারের, পুরো কাজটা কম্পাইলারের। এখানে যতক্ষণ ওই এররগুলো ঠিক না করবি, কম্পাইলার তোকে রান করতে দেবে না, কারণ কম্পাইলারও তো রুল মেনে চলে, ঠিকঠাক লিখছিস কিনা তুই। বোঝাতে পারলাম কি বলছি? কনফিউশন রাখবি না, যেটা কোশ্চেন হবে জিজ্ঞেস করবি, কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস কর। হ্যাঁ না বুঝেছি বুঝেছি। দাদা হ্যাঁ বল ও দাদা বল আচ্ছা ব্লুজের ডিফারেন্সটা কি? হ্যাঁ হ্যাঁ বল। এই যেটা ব্লুজের সঙ্গে ডিফারেন্সটা কি? ব্লুজে সাথে ডিফারেন্স কিছু না, তোরা ব্লুজে তো জাভাই করেছিস, ঠিক আছে। এবার এবার জাভাতে এবার কি দেখ, তোর একটা আইডিয়া বলি, হয়তো ওখানে পুরো জাভার কনসেপ্টের 5% করেছিস, মানে তোরা একটা মানে ও অন্য একটা, আমি যেমন দেখ এখানে জাভার প্রোগ্রাম করছি ইক্লিপসে, তেমনি এটা ইন্টেলিজেতেও করা যায়, অনেক ইন্টারভেজ। তোরা একটা ব্লু জেবে একটা প্ল্যাটফর্ম যেখানে তোরা বেসিক্যালি করেছিস, জাভার কোডটা লিখেছিস, তোরা কিন্তু এরকমই লিখতিস, যারা ব্লু জেবে করেছিস তারা তো এরকমই লিখতিস না, ক্লাস লিখতি, মেন লিখতিস। হ্যাঁ এরকমই। ব্লু যে কিছু না, ইন্টেলিজে ব্লু যেগুলো কি একটা প্ল্যাটফর্ম, যেখানে মানে আমাকে কিন্তু জাভা কোড রান করতে গেলে যে আমাকে ইন্টারফেস একটা এডিটর লাগবে এরকমও দরকার নেই, আমি কিন্তু কমেন্ট লাইনটাও রান করাতে পারি। হবে না, ওটা ওরকম হয়ে যায়, জিরো রকম এখানে দেওয়া যায় না, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি ওটা প্ল্যাটফর্মের মতো। তোরা এবার তোদের বেসিক্যালি যেটা স্কুলে করে এসেছিস, যারা ওইটা ব্লুজে করে এসেছিস, তারা ভেবে না যে আমরা জাভা জানি, 5% জানি জাভার, ঠিক আছে। আরো অনেক কিছু আছে জিনিসটাতে। আটাকে কিছু কোশ্চেন করতে যাচ্ছিস? বলছি দাদা আমি তো এখন জয়েন করলাম। অসুবিধা নেই, সবে স্টার্ট হয়েছে কিছুক্ষণ আগে, যতটুকু হবে দেখ, বাকিটা ভিডিও দেখি, ঠিক আছে।
এবার one of the most important interview plus theory question. What is the difference between JDK, JRE, JVM? ঠিক আছে, কি জিনিস এগুলো? প্রচন্ড হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিকজ হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে একটা ছেলে বা মেয়ে যেই হোক, একটা ক্যান্ডিডেট যে জাভা জানে কি করে বুঝবো? এই কোশ্চেনগুলো দিয়ে। প্রোগ্রাম তো দুটো ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম দেবো, দুটোই দেবো, সবাই করে দেবে। ইন্টারনালি এই জিনিসপত্রগুলো কে জানে? এগুলো যারা জানে তারা মানে বুঝে নেবে যে হ্যাঁ, যে সেই ছেলেটা বা মেয়েটার মধ্যে নলেজ আছে। কারণ আমি যখনই তুই একটা জিনিসকে শিখছিস, ইম্পর্টেন্ট না তুই কীভাবে ভাবছিস, ইম্পর্টেন্ট সেটা কীভাবে কাজ হচ্ছে। সেটা যখনই তুই বুঝে যাবি, তোকে কেউ আটকানোর নেই। ঠিক আছে, যখন সে কীভাবে কাজ করে, বলে না কারোর যদি মাইন্ডটা রিড করতে পারি, তার মানে আমি সে যে মাইন্ড রিড করতে পারে সে সব কিছু করতে পারে। তো আমি এখানে যদি আমি জেবিএম এর মাইন্ডটাকে রিড করতে পারি, মানে এর বেসিক্যালি কীভাবে কাজ করছে, এই যে মাইন্ডটা যদি আমি রিড করতে পারি, তাহলে আমি সব কিছু করতে পারবো। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে কি জিনিসটা, জেডিকে কি, জিআরই কি, জেবিএম কি। তো সব থেকে উপরে আগে মানে দেখ, এবার আমাকে এই ইক্লিপস মানে যখন জাভাতে প্রোগ্রাম করবো, এই ইক্লিপস করতে গেলে আমাকে এদের মধ্যে একটা কিছু লাগবে, মিনিমাম জিআরই লাগে, মিনিমাম জিআরই লাগবেই লাগবে। মানে তোকে একটা জাভা প্রোগ্রামকে রান করাতে গেলে এই জিআরই ইনস্টল থাকতেই হবে, নাহলে হবে না। এবার জিআরই দিয়ে তুই একটা সিম্পল নর্মাল প্রোগ্রামকে রান করাতে পারবি, কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবি না, সেটার জন্য তোকে জেডিকে লাগবে। এবার কী জিনিসপত্রগুলো স্টেপ বাই স্টেপ আসবো, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আসবো। কীভাবে আসবো? ফার্স্ট হচ্ছে জেভিএম, যে হচ্ছে ব্রেন। ঠিক আছে, যেই বলতে পারিস ব্রেন পুরো আমার, যেই পুরো কন্ট্রোল করবে সব কিছু। কী বলছে জেভিএম এর ফুল ফর্ম কি? জাভা ভার্চুয়াল মেশিন। ঠিক আছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন। ইট ইজ কল্ড দ্য ভার্চুয়াল মেশিন বিকজ, ভার্চুয়াল কেন কথাটা মেনশন করছে? ফিজিক্যালি এক্সিস্ট করে না এটা, মানে এই মেশিন মানে এরকম না তোকে কিনে নিয়ে আসতে হবে একে। ঠিক আছে, এই মেশিনটা ভার্চুয়ালি থাকে, মানে এই ভার্চুয়াল মেশিন বলতে এটা ভার্চুয়ালি থাকে। কীভাবে ইনস্টল হয় সেগুলো বলবো। ইট ইজ কল্ড দ্য ভার্চুয়াল মেশিন বিকজ ইট ডাজ নট ফিজিক্যালি এক্সিস্ট। আছে কিন্তু নেই, ফিজিক্যালি নেই। ইট ইজ বলছে এটা কী কাজ করে? ইট ইজ এ স্পেসিফিকেশন দ্যাট প্রোভাইড রান টাইম এনভায়রনমেন্ট ইন হুইচ জাভা বাইট কোড ক্যান বি এক্সিকিউটেড। এই যে দেখ ওপরে যা, এখানে কি হচ্ছিল? রান টাইম এনভায়রনমেন্ট। এই যে রান টাইম কথাটা এসেছিল, ইন্টারপ্রেটার পড়ার পর বাইট কোডটা পুরো ইন্টারপ্রেটার কী করলো? পুরো পড়ে নিয়ে বললো যে হ্যাঁ ঠিকঠাক আছে। এবার কি করব? তাকে তো রান করাতে হবে, বাইট কোডটাকে তো রান করাতে হবে। এই রানটা করানোর জন্য কে তোকে প্ল্যাটফর্ম প্রোভাইড করছে? জেভিএম প্রোভাইড করছে। জাভা প্রোভাইড, জেভিএম প্রোভাইড। ও বিরক্তি করে রেখে দেয়। ঠিক আছে, জেভিএম কি করলো? জেভিএম কি করলো? পুরো একটা রান টাইম তোকে প্ল্যাটফর্ম, রান টাইম প্ল্যাটফর্ম তোকে একটা প্রোভাইড করে দিল। ঠিক আছে, এটা বলছে ইট স্পেসিফাই ইট প্রোভাইড রান টাইম এনভায়রনমেন্ট ইন হুইচ জাভা বাইট কোড ক্যান বি এক্সিকিউটেড। তোকে তো বাইট কোডটাকে রান করাতে হবে। তো কোথায় রান করাবো? ওই যে এনভায়রনমেন্টে রান করাবো, সেই এনভায়রনমেন্টটা প্রোভাইড করে কে? জেভিএম। ঠিক আছে, বলছে দেখ জেভিএম এর তাহলে মেন কাজগুলো কি থাকবে? ঠিক আছে, জেভিএম এর মেন কাজগুলো কি থাকবে? লোড, কোডটাকে লোড করব, ভেরিফাই করব, এক্সিকিউট করব, প্রোভাইড রান টাইম মেমরি। তুই যদি নোটিস করে দেখ এই ফেজগুলোই বলছে কিন্তু। ঠিক আছে, ক্লাস ফাইলকে লোড করা, ক্লাস লোডারের কাজ হচ্ছে লোড। এই যে ক্লাস লোডারের কাজ, ইট ইজ দ্য সাবসিস্টেম অফ দ্য জেভিএম দ্যাট ইজ ইউজড। জেভিএমটা ঠিক বুঝলাম না, জেভিএম বুঝলাম না ঠিক। আসছি জিনিসপত্র আমি বলিনি এখনো, পুরো শেষ করিনি আমি এখন জিনিসপত্র। ঠিক আছে, এই যে আমি এখানে বললাম যে এই যে ফেজটা আছে, এই ফেজটি হচ্ছে জেভিএম এর ফেজ পুরো, মানে জেভিএমই এই যে এখানে হ্যাঁ বল। হ্যালো হ্যালো, না 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 মিটিং আছে। এই যে বেসিক্যালি এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো কিন্তু জেভিএমই করছে।
অন্য কেউ করছে না, এই কাজগুলো বেসিক্যালি জেভিএমই করছে, ঠিক আছে। জেভিএম কি? জেভিএম একটা ভার্চুয়াল মেশিন, মানে ভার্চুয়াল মেমোরি থাকে না, দেখুন যেমন ভার্চুয়ালি কোনো কিছু এক্সিস্ট করে, ঠিক আছে। ভার্চুয়াল মিনস হচ্ছে যে যেটার কোনো ফিজিক্যালি আছে কিন্তু তার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, ভার্চুয়ালি আছে। যেমন কি ক্লাউড, ক্লাউড কিন্তু কি তোর কি মেমোরিতে এরকম কি র্যাম রামের মতো র্যাম রাম কি তুই একটা যখন একটা কম্পিউটার কিনিস 4 GB 6 GB র্যাম রাম বলে দিস, কারণ তোটা ফিজিক্যালি আছে। কিন্তু ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ, এগুলো কিন্তু ফিজিক্যালি তোর কাছে মেশিনে, কিন্তু তোকে কি মেশিন আমাকে কিনতে হয়? এগুলোকে এরমভাবে কিনতে হয় না, যেগুলো একটা স্টোরেজ অনলাইনে আছে, ক্লাউডে আছে। তাহলে কি ভার্চুয়ালি জিনিসগুলো, মানে ওখানেও কিন্তু ক্লাউডে কিন্তু ভার্চুয়াল মেশিন বিশাল বড় কনসেপ্ট, স্যার ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাপার, এগুলো আমি এখন বলবো না, এখানে এখানে মাথা ব্যথা নিয়ে এগুলো নিয়ে। তো ভার্চুয়াল মেশিন জিনিস হচ্ছে কী বলছে, ওই জন্য বলছে যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন। মানে মেশিন মানে কি, তাহলে কি এটা এক্সিস্ট করে না? ভার্চুয়ালি এক্সিস্ট করে না, ফিজিক্যালি এক্সিস্ট করে না, ভার্চুয়ালি আছে, কাজ করে দিচ্ছে, তোর যে কাজটা করে সেই কাজটা করে দেবে, কিন্তু অ্যাজ এ মেশিন নেই জিনিসটা, ঠিক আছে। ইট ইজ এ স্পেসিফিকেশন দ্যাট প্রোভাইড রান টাইম এনভায়রনমেন্ট। এটা কী করে? রান টাইম এনভায়রনমেন্টটা তোকে প্রোভাইড করে, ঠিক আছে। রান টাইমে কী কী রান টাইম? এই যে বললাম, এই কার জন্য রান টাইম? এই বাইট কোডটাকে রান করানোর জন্য। তোকে তো বাইট কোড, আমাকে তো জাভা কম্পাইলার কী করে, জাভা তো বাইট কোডে কনভার্ট করে দেয়, এবার তো বাইট কোডটাকে তোকে রান করাতে হবে। বাইট কোডটাকে রান করো, বাইট কোডটাকে কোথায় রান করবো? বাইট কোডটাকে রান করানোর জন্য যে এনভায়রনমেন্টটা লাগবে সেই এনভায়রনমেন্টটাকে কে প্রোভাইড করবে? ঠিক আছে, যে এই রান টাইম এনভায়রনমেন্টটা কে প্রোভাইড করবে? এই এনভায়রনমেন্টটা প্রোভাইড করবে তোকে বেসিক্যালি জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। বুঝেছি কি বললাম? যারা বুঝতে অসুবিধা হচ্ছে, জানি না কে বলছিস। হ্যালো, হ্যাঁ স্যার বুঝেছি। স্যার ফ্যার ডাকবি না দাদা, ঠিক আছে, স্যার ফ্যার না, ঠিক আছে। তো জেভিএম এর কাজ তাহলে কি? কোডটাকে লোড করব, মানে যে বাইট কোডটা সে কোডটাই আমাকে, যেমন কি হ্যাশ ইনক্লুড দিয়ে কিছু কাজ করলাম, তাহলে কি আমাকে তো সেই হ্যাশ ইনক্লুড, যখন আমরা হেডার ফাইলগুলো কী করে, হেডার ফাইলগুলোকে হ্যাশ কেন লিখি? হ্যাশটাকে বলো তো প্রি প্রসেসার ডাইরেক্টিভ, মানে সবার আগে কাজ করবে, কাজ করে কী করে? হেডার ফাইলের ভেতরে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে ও কী করে লোড করে, তেমনি ও কী করছে, বাইট কোডটাকে লোড করে, লোড করে সেই বাইট কোডটাকে ভেরিফাই করে, ভেরিফাই করে এক্সিকিউট করে, এক্সিকিউট করে কী করে? প্রোভাইড করে একটা রান টাইম এনভায়রনমেন্ট, যেখানে আমি রান করতে পারবো। এক্সিকিউট করে একটা জায়গাতে রান করতে হবে, সেই রানটা করার জন্য কী করে? একটা এনভায়রনমেন্ট দেয় তোকে। যেমন আমি এখানে ইক্লিপস, এই আমার এখানে এনভায়রনমেন্টে আমি জাভা কোডটা রান করছি, ইক্লিপস রান, এটা একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো আমি এখানে রান, তো ও একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে, সেই এনভায়রনমেন্টটা বেসিক্যালি কে দেয়? জেভিএম দেয়। ইন্টারনালি যত কাজ হয় না এই জেভিএমই করবে তো। এবার তাহলে জিআরডিটা কী হবে? জেভিএম এর ফুল ফর্ম জাভা ভার্চুয়াল মেশিন, জিআরডি ফুল ফর্ম হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এ কী কাজ করে? এ হচ্ছে জেভিএম প্লাস কিছু সেট আপ লাইব্রেরি, জেভিএম প্লাস কিছু সেট আপ লাইব্রেরিজ, ঠিক আছে। সেট আপ লাইব্রেরিজ মিনস যে এই যে আমরা যখন হ্যাশ ইনক্লুড করে যেমন লাইব্রেরি ফাংশন ইউজ করি, তো লাইব্রেরিজ মানে ওই যেটা আমরা হ্যাশ ইনক্লুড করে লিখতাম stdio.h conio.h c তে লিখতাম, সেরকম টাইপের লাইব্রেরি, কাইন্ড অফ লাইব্রেরি জিনিসপত্র, ঠিক আছে। যার ভেতরে কি ইন্টারনালি আর কিছু থেকে লেখা আছে। লাইব্রেরিতে কী থাকে? লাইব্রেরিতে তো আমার বেসিক্যালি কিছু ইনবিল্ট ফাংশন লেখা থাকে, যে আমি কিছু একটা জিনিস লিখছি তার রিজনটা কি। যেমন আমরা প্রিন্ট টেপ লিখি, প্রিন্ট টেপ মানে যে প্রিন্ট করবো, এটা কার ভেতরে লেখা আছে? এটা stdio এর মধ্যে লেখা আছে, তাই আমরা পুরো লিখতে হয় হ্যাশ ইনক্লুড stdio.h। তাই জন্যই প্রিন্ট টেপটা লিখলে আমার কোনো এরর দেয় না, নাহলে যদি ওই stdio.h না লিখে যদি প্রিন্ট টেপ লিখে এরর দিয়ে দেবে। তো বেসিক্যালি তাহলে জিআরডিটা কি? জেভিএম যা যা কাজ করছিল, তার মানে কি জেভিএম যা যা কাজ করছে তার সবই কাজ কিন্তু জিআরডি করবে, তার মানে কি? কারণ জিআরডি তো এটা কিছু না, এটা জেভিএম প্লাস কিছু লাইব্রেরিজ বা কিছু আর জার ফাইল কি পরে বলবো, এখন আইডিয়া নিয়ে লাভ নেই। যাই ফলে কিছু সেট আপ লাইব্রেরি, ধরে না আপাতত সেট আপ লাইব্রেরি, যেগুলো ছাড়া আমাকে মানে একটা বেসিক্যালি কোড করতে আমার কাজে লাগবে। তো মিনিমামতম একটা কোডকে রান করাতে গেলে তোর মিনিমাম জেআরই ইনস্টল রাখতেই হবে তোর মেশিনে। মানে আমার কাছে ক্লিপস কিছু নেই, আমি কমান্ড লাইনে রান করাবো জাভার প্রোগ্রাম, আমরা যেমন সি করতে পারি, কমান্ড লাইনে জাভার প্রোগ্রাম রান করাবো, সেটাও করতে গেলে মিনিমাম তবে আমাকে জিআরই লাগবেই। জিআরই ছাড়া আমরা মিনিমাম জিআরইটা যদি না থাকে আমরা কিন্তু রান করাতে পারবো না, কোনো জাভা অ্যাপ্লিকেশনকে জন্য জাভা প্রোগ্রামকে রান করাতে পারবো না। দেখ বলছে ইট অলসো রিটেন এ জাভা RT, দ্য জাভা এনভায়রনমেন্ট ইট ইজ এ সেট অফ সফটওয়্যার টুলস which are used to developing a Java application. It is used to provide runtime environment. এবার দেখ এই কথাগুলো কেন বলছে,
কারণ এর মধ্যে তো জিআরির মধ্যেই তো জেবিএম আছে, তার মানে কি জেবিএম যে কাজগুলো করবে জিআরই সে আর এই কাজগুলোই বলবে, তার মানে কি জেবিএম এর ফিচার্সগুলোর মধ্যে সব কাছে ইনক্লুড এক্সট্রা কি আছে কিছু লাইব্রেরিজ আছে। ওই জন্য বলছে ইট ইজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য জেবিএম, মানে জেবিএম কে এক্সটেন্ড করেছি, মানে জেবিএম প্লাস কিছু আর এক্সট্রা অ্যাড করে আমরা জিআরই তৈরি করি, ওই জন্য বলছি ইমপ্লিমেন্টেশন অফ জেবিএম। ঠিক আছে, ইট কন্টেন্ট সেট অফ লাইব্রেরিজ আর আদার্স ফাইল, কিছু দরকারি যদি কিছু ফাইল থেকে আদার্স ফাইল মিনস জার ফাইল ফার ফাইল এগুলো বোঝায়। জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট। আচ্ছা দাদা বলছি যে তুমি যে আগে যে এডিটরটাতে করলে ওই ক্লাসটা দিলে না যখন তোমাকে এরর দিল, তো এটা যখন আমি ধরো কমান্ড লাইন দিয়ে কোডটা লিখছি তখন আমাকে এররটা কি করে দেবে? কমেন্ট লাইনে দেবে, কমেন্ট লাইনে এরর দেবে তোকে, কম্পাইল করবি যখন মানে আমি তোকে সেটা তো ওইটা তো কম্পাইল করতে হচ্ছে, তো অটোমেটিক দেবে না। হ্যাঁ ওটা তো অটোমেটিক পাবি না, অটোমেটিক ওটা তো ওটাই তো এই এনভায়রনমেন্ট গুলোর কাজ, ইন্টারফেস গুলোর কাজ, এই যে এই ক্লিপস কাজই তো এইগুলো তোকে দিয়ে দেবে। ইক্লিপস হচ্ছে বেস্ট এডিটর দেওয়ার। তাহলে তো এই মানে তো সি এর মতন হয়ে গেল, কম্পাইল করার পর আমাকে এরর দিচ্ছে। হ্যাঁ মানে এবার দেখ বুঝতে পারি তোর কোশ্চেনটা, বুঝে তোর কোশ্চেনটা হচ্ছে যে ওখানে তো আমি ব্যাপারটা হচ্ছে এইখানে দেখ, ব্যাপারটা হচ্ছে ওখানেও তুই যখন নোটপ্যাডে লিখবি তখন হয়তো প্রবলেমটা বুঝতে পারবি না। আমি তো কি বললাম, এটা নোটপ্যাডে যাওয়ার প্রোগ্রামটা লিখবো, লিখে কমেন্ট লাইনটা আর্গুমেন্ট করবো। এবার দেখ ব্যাপারটা হচ্ছে যে ওই লাইনটায় যে কম্পাইলেশন এররটা আছে সেটা তোর নোটপ্যাডে অ্যাপ্লিকেশনটা দেখাতে পারছে না তোদের, হয়তো তোটা ওটা যদি চালাতিস তাহলে হয়তো যেখানে এই যে যেমন ইক্লিপস এনভায়রনমেন্টে তুই তো এখানে আবার তুই সি এর প্রোগ্রাম লিখতে পারবি না, তোকে এখানে জাভারই প্রোগ্রাম লিখতে হবে। তাহলে কারণ এটা জাভা টাইপের জিনিসপত্রকে কাজ করানোর জন্য। তাহলে তো এররটা আমাকে এই অ্যাপ্লিকেশনটা দিচ্ছে। কোনটা অ্যাপ্লিকেশন দিচ্ছে? মানে এই যে এররটা মানে যে রান টাইম এররটা দিচ্ছে, মানে করতে করতে এররটা দিচ্ছে, এটা তো অ্যাপ্লিকেশনটা দিচ্ছে। তুই এখানে দেখতে পাচ্ছিস, এটা তুই এটা ভিজিবিলিটি দেখতে পাচ্ছিস। তুই যখন ওই কোডটাকে ওখানে রান করবি ওখানেও এরর দেবে, কম্পাইলার এরর দেবে, ওখানে দুভাবে রান। দেখ এখানে আমি যেমন কি করছি, দেখ এখানে আমরা ডিরেক্টলি রান করে দেবো, ওখানে তোকে কম্পাইল এন্ড রান করতে হবে, কম্পাইল করতে হবে তারপর রান করতে হবে। কি আছে বুঝতে দিচ্ছি কি বুঝ হয় না এখানে তোকে এখানে ওখানে কমেন্ট লাইনে যখন রান করবি তোকে আগে একটা কমেন্ট দিয়ে কম্পাইল করতে হবে, কম্পাইল ঠিকঠাক হলে তারপর রান করতে হবে। এখানে আমি ডাইরেক্টলি রান করে দিচ্ছি, এইগুলো হচ্ছে এটার স্পেশালিটি। এররটা ওখানেও থাকবে, ওখানে তোকে শো করছে না জিনিসটা, বুঝলি? নোটপ্যাডের সেই জায়গাটা নেই, মানে সেই এটা নেই যে ও তোকে শো করে দেখাবে যে এখানে কম্পাইলটা হচ্ছে, এররটা হচ্ছিল। কথাটা বুঝতে পেরেছিস কি বললাম? এররটা ওখানেও দিতে পারে। মানে কি ওটা খালি জেভিএম টা এটা পুরো ডেভেলপমেন্ট প্যাকেজটা? যে এই হ্যাঁ বল বল। মানে তাহলে ওই নোটপ্যাড বা এর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা জাস্ট জেভিএম টাকে রান করাচ্ছে, আর এই ক্ষেত্রে জেআরই জেডিকে যাই হোক মানে পুরো প্যাকেজটা একসাথে থাকছে না। মিনিমাম জিআরই লাগবে তোকে, মিনিমাম জিআরই লাগবে। শুধু জেভিএমটা, হ্যাঁ জেভিএম তো কাজ করছে ভেতরে ইন্টারনেটে, মিনিমাম তোকে এমন না শুধু আমি জেভিএম বলে শুধু জেভিএম ইনস্টল করা যায় না কোনো। তোকে দেখবি যখন ইনস্টল করতে হবে তোকে দুটো অপশন দেবে, এটা জেডিকে এটা জিআরই। তোকে জিআরই ইনস্টল করতেও পারিস, তুই জেডিকে ইনস্টল করবি। জেডিকেরই ইম্পর্টেন্ট কেন? কারণ জেডিকে এটা যখন বলবো জেডিকেই যখন করবো, এটা জেডিকে কি, জেডিকের ফুল ফর্ম জাভা ডেভেলপমেন্ট কি, যেটা কি জিআরই প্লাস কিছু ডেভেলপমেন্ট টুল। ঠিক আছে, কারণ কোনো কিছু বড় সড়ো অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে বড় কিছু ডেভেলপমেন্ট টুল, বেশি কিছু সার্ভার এইসব ইউজ করতে গেলে তোকে মিনিমাম জেডিকে লাগবে। মানে মিনিমাম তুই একটা অ্যাপ্লিকেশন রান করাতে পারবি জিআরই থাকলে, জিআরইতেই কাজ করে যাবে। কিন্তু জিআরই প্লাস কিছু ডেভেলপমেন্ট, মানে কিছু অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে, তোকে গেম তৈরি করতে গেলে, কিছু ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে তোকে ডেভেলপমেন্ট টুলগুলো লাগবে, লাইক জাভা এগুলো লাগবে। ঠিক আছে, এর মধ্যে এগুলো কি বলছে, ডেভেলপমেন্ট টুল বলতে কি বলছে, এটা জ্যাভ্যাক গুলো বলবো কি জিনিস, কম্পাইল করতে গেলে বোঝাবো। জার ফাইল কিছু, জাভা ডক্স, ঠিক আছে, এইগুলো কিছু আরো কিছু অনেক কিছু ডেভেলপমেন্ট টুল আছে, সেগুলো লাগে। মানে এটা বড় অ্যাপ্লিকেশন তৈরি করে ডেভেলপ করতে গেলে মিনিমাম তোমার একটা জাভা অ্যাপ্লিকেশনকে রান করাতে গেলে মিনিমাম নর্মাল প্রোগ্রাম রান করাতে গেলে আমরা জিআরই এনাফ। কিন্তু কেন শুধু জিআরই? আমি একদম ফুল দমে ফুল টিমে নামবো কেন? ছোট ছোট অল্প টিমে নামবো? ফুল টিমে পুরো জেডিকে নিয়েই নামবো আমি। তো আমাদের যেটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে জেডিকে, কারণ জেডিকে ইনস্টল করলে ইনডাইরেক্টলি জিআরই ইনস্টল করে নেবো, জিআরই ইনস্টল করলে ইনডাইরেক্টলি জেভিএম ইনস্টল করে নেবো। বুঝতে পেরেছি? জেডিকের কাজ যা কাজ জেভিএম করতো, যা কাজ জিআরই করতো, সব কাজ এ করতে পারবে,
সব কাজ এ করতে পারবে, ঠিক আছে? সব কাজ মানে কি, আমি দেখ এমন না যে আলাদা কিছু না, যা যা ও কাজ করতো সবই কাজ করতো, কিছু প্লাস ডেভেলপমেন্ট টুল এক্সট্রা হয়। আমার কি হলো, বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট কাজ করতে পারবো আমি এর মধ্যে, কারণ অনেক কিছু জাভা ফাইল, জার ফাইল, ফার ফাইল, এগুলো খুব ইম্পর্টেন্ট। কোথায়? বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে, যেখানে তোকে কি বলতো, একটা 1000 লাইনের কোড তোকে লিখতে হবে না। 1000 লাইনের কোডটা এই একটা জার ফাইলে আছে। তোকে তাহলে শুধু কি করতে হবে, তোকে 1000 লাইনের কোড লিখতে হবে না, শুধু এই জার ফাইলটাকে ইনক্লুড করে দিতে হবে, তাহলেই কাজ হবে। 1000 লাইনের কোডটা যা কাজ করতো, সেই জার ফাইলটা সেই কাজ করে দেবে তোর। তোরা বুঝতে পারছিস কি বলছি? বুঝতে পেরেছি। মানে এই জার ফাইলও কিছু নাথিং বাট জাভা ফাইলের মতো। ওই তোমার পাইথনে যেরকম মডিউল টডিউল নিয়ে আসা হয়, যের মধ্যে ইনবিল্ট থাকে, ওরকম ব্যাপার। জার ফাইল মানে এরকম জিনিস, মানে এরপরে যখন দেখ অ্যাকচুয়ালি তোদের কোড জাভায় অত জার ফাইলের দরকার পড়ে না, অ্যাডভান্স জাভায় করতে গেলে তো জার ফাইল ছাড়া বাঁচতেই পারবি না, কারণ এক গাদা জার ফাইল ইনক্লুড করতে হবে, কারণ অনেক না হলে তো মানে ছোট থেকে ছোট প্রোগ্রাম প্রায় ধরে রাখে অনেক বড় বড় কোড হয়ে যাবে। কারণ জার ফাইল ইটসেলফ জাভা ফাইলই, জার ফাইল নাথিং বাট জাভা ফাইলের মতোই, যার ভেতরে কিছু কোড লেখা আছে কিছু। তো আমি অত কোডটা না ইউজ করি, আমি ডিরেক্টলি কি হয়, ওই কোডটা যে জার ফাইলের ভেতরে আছে, মানে বলতে পারিস জার ফাইল হচ্ছে এক্সিকিউটেবল জার ফাইল, মানে এক্সিকিউটেবল ফর্ম অফ জাভা ফাইল। বুঝতে পারছিস কি বললাম? এক্সিকিউটেবল ফর্ম অফ জাভা ফাইল। ওই আমি বললাম না, আমি প্রোগ্রামটা রান করবো, একটা জার ফাইল ক্রিয়েট করবো, তো জার ফাইলটা দিয়ে দেবো, তোরা জার ফাইলটাকে ডবল ক্লিক করবে, জার ফাইলটাকে রান করলেই রান হয়ে যাবে। তো আমি বলতে পারি জার ফাইল ইজ নাথিং বাট এ এক্সিকিউটেবল ফর্ম অফ জাভা ফাইল। বুঝেছি? দাদা ওই যেগুলো তোমার ওই মানে ডেপসিতে করলে .exe থাকে, ওইগুলো ওই রকম টাইপের? না, ওটা আলাদা জিনিস। .exe এক্সিকিউটেবল ফাইল, ওটা হ্যাঁ বলতে পারিস ওটার যা কাজ এটারও তাই কাজ। সবার কি এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে আমি কি বলতে চাইছি? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। কারো কি কোনো কোশ্চেন আছে? বল 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 বল, অসুবিধা নেই, বল, কোনো প্রবলেম নেই। খুলে বারবার করে বলছি, কে কি বলবে ডাজন্ট ম্যাটার, নিজের প্রবলেম শিখতে এসছি, নিজের প্রবলেম নিজেরা। দাদা ইনস্টলেশন গুলো কি দেখিয়ে দিয়েছো? না, দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো। আচ্ছা কারোর কিছু প্রবলেম আছে? বারবার করে বলছি, বল, কোনো প্রবলেম নেই, ক্লিয়ার কর, কারণ এগুলো থিওরিটাও ইম্পর্টেন্ট, কিন্তু শুধু প্র্যাকটিক্যাল করলে হয় না। জিনিসপত্র জানতে হয় কীভাবে কাজ করছে, অবুঝের মতো পড়বো না। সবার ক্লিয়ার তো? হ্যাঁ এগুলো ঠিক। হ্যাঁ বিটেকদের সবার ক্লিয়ার তো? হ্যাঁ দাদা। হ্যাঁ আচ্ছা, যে নোটটা দিয়েছি না, নোটটা খুব বেসিকভাবে নোট করা, মানে বাচ্চাদের মতো নোট করা একদম। মানে দেখে অপারেটর ইন জাভা, ঠিক আছে, ইউনিটি অপারেটর, যেগুলো সিতে করে এসছিস তোরা নর্মাল, সেই সব একদম ইফ, এলস, লুপ, সবভাবে এখানে দেওয়া আছে। মানে আমি একদম বেসিক, এমন না যে ভেবেই নিয়েছি তোরা সব কিছু মানে অ্যাটলিস্ট বেসিকটা জানিস সেভাবে একটা নোট করে, এরকম না, একদম বেসিক থেকে বেসিক জিনিসপত্রগুলোও আছে, ইফ, এলস, লুপ, সব কিছু আছে, ঠিক আছে? পরে দেখবি সব কিছু, অ্যান্ড, অর, সব কিছু, টার্নারি অপারেটর সব কিছু আছে, যেটা কোনো কিছু আলাদা না সি এর সাথে। সি ফিতে একটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতে গেলে, একটা ইফকে লিখতে গেলে যেমন লিখতিস, পাইথনের সাথে না, কিন্তু নর্মাল সি যেগুলো লিখতে গেলে, সিতে যারা করেছি সবাই মনে হলে সিটা একটু করে এসেছি, সিতে যেমন ইফ, এলস, লুপ, সুইচ কেস লিখতাম, সেম অ্যাজ ইট ইজ লেখা এখানে। তাও আমি এখানে দিয়ে দিয়েছি নোটে, তাও সব কিছুর আমি এখানে মেনশন দিয়ে দিয়েছি, ঠিক আছে? যাতে এমন নয় যে হয়তো প্রথম টাইম কোনো ল্যাঙ্গুয়েজও শিখছে তার ক্ষেত্রে যেন সুবিধা হয়। দেখ জাভা, এলস, ইফ, এলস সব কিছু আমি কন্ডিশন মানে প্রচার দিয়ে সব দেওয়া আছে, ছবি দিয়ে দিয়েছি সব কিছু, যাতে বুঝতে পারিস, ঠিক আছে? তো এটা গেল বেসিক জিনিসটা, ঠিক আছে? আমি জেভিএম এর এই ইন্টারনাল কাজগুলো আরো বলবো পরে, ঠিক আছে? এই আচ্ছা, জেডিকে জিআরই জেভিএম তাহলে বুঝতে পেরেছি সবার মধ্যে কি খুব ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, কিন্তু ইন্টারভিউতে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এক্সপ্লেন জেডিকে জিআরই জেভিএম। তাহলে যখন বলবো প্রথমে তাহলে বলবো জেভিএম কি, জেভিএম বলার পর বলবো তাহলে জেভিএম এর ফুল ফর্ম বলবো, জেভিএম জিনিসটা কি, এ কি কাজ করে বললাম, তারপর জিআরই কি, জিআরইটা বলবো যে জেভিএম প্লাস কিছু সেটআপ লাইব্রেরিজ,
তাই JVM এর যা যা কাজগুলো সেগুলো থাকবে, সেট আপ লাইব্রেরি থাকার ফলে কি বলে আমি বলবো মিনিমাম একটা জাভা অ্যাপ্লিকেশনকে রান করা থাকলে মিনিমাম তো আমার JDK দরকার। JDK কি? জাভা ডেভেলপমেন্ট কিট একটা, ঠিক আছে? যে আমার বেশি হ্যাঁ বল। দাদা ক্লাস ফাইলস আর ক্লাস লোডারটা একবার জায়গাটা বলবে। ক্লাস ফাইল আর ক্লাস লোডার, ক্লাস এখনো কিছু বলিনি। ক্লাস ফাইল হচ্ছে বাইট কোড। বাইট কোডটা বুঝেছিস? বাইট কোড কি জিনিস, কি বলছিলাম? বাইট কোড, হ্যাঁ। বাইট কোডটাই হচ্ছে ক্লাস ফাইল। বাইট আচ্ছা। কোডটা হচ্ছে ক্লাস ফাইল, ডট ক্লাস ফাইল। মানে কম্পাইলের পরে যে করতে পারছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি একটা ছোট কোড আজকে রান করে, একটু ছোট্ট করে একটা কোড রান করে দেখাই, ঠিক আছে? আর বেসিক জিনিসটা বললাম কি একটু, হ্যাঁ কি বলবি বল। দাদা বলছি ভাই, ক্লাস ফাইলটাই কি প্রতিবার মানে আমরা যখন সি এর ক্ষেত্রে এক্সিকিউট exe ফাইলটা প্রতিবার রান করি, এই জাভার ক্ষেত্রে ক্লাস ফাইলটা প্রতিবার রান করতে হবে? জাভার ক্ষেত্রে এই ক্লাস ফাইলটা প্রতিবার মানে রান করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস ফাইলটা রান করা হয়। বেশি ক্লাস ফাইলটা রান করা হয় মিনস হচ্ছে কি, দেখ তুই যখন রান করিস কম্পাইলার, দেখ যদি এরর খায় তো সে তো বলে দেবে। যখন তুই রান করছিস মানে অবভিয়াসলি তুই দেখ জাভা ফাইল জার ফাইল তৈরি করা যায়। এবার যখন যতবার তুই এই আমি এখানে যে সিস্টেমটা আছে না, যে দেখ এখানে সিস্টেমটা হচ্ছে রানের, এই যে ব্যাপারটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আছে না, এই অ্যাপ্লিকেশনটা যেমন এখানে আমার কোনো কম্পাইলার নেই, এখানে মানে একদম ডিরেক্টলি রান, এই রানটা অটোমেটিকলি কম্পাইলার করে দিচ্ছে তোকে। ওর ভেতরে একটা মানে ইন্টারফেস, এই এডিটরটা এমনভাবে তৈরি হয়েছে যে ভেতরে আগে থেকে কম্পাইল করে দিচ্ছে তো। মানে দাদা এই exe ফাইলে যখন আমি প্রতিবার ক্লিক করলে হ্যাঁ, ওইটাই হ্যাঁ। রান হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই জাভার ক্ষেত্রে কি ওই না এবার প্রোগ্রামটা রান করার জন্য? জাভার ক্ষেত্রে সুবিধাটা কি, দেখ জাভার ক্ষেত্রে যতবার তুই চেঞ্জেস করবি প্রত্যেকবার তোকে জাভা কোডটাকে সেভ করতে হবে। তুই যদি সেভ না করে কিছু রান না করিস, মানে রানটা করলি যখন সেভ না করে করিস, ও বেসিক্যালি আগের বাইট কোডের রেসপেক্টেই কাজ করবে। কারণ তুই যে চেঞ্জেসটা করলি সেই চেঞ্জেসটা তো বাইট করেও তোকে জেনারেট করতে হবে। বুঝতে পারছিস কি বলছি? না না, আমি যেটা বলছি মানে প্রতিবার আমি যখন একটা প্রোগ্রাম রান করবো তবে কি আমাকে ক্লাস ফাইলটাই মানে ডবল ক্লিক করে রান করতে হবে? আরেকবার বল একটু। যেরকম exe ফাইলটা আমরা যখন প্রোগ্রামটা রান করি, exe ফাইলটা প্রতিবার ডবল ক্লিক করে রান করি, হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে কি ওই ক্লাস ফাইলটা ডবল ক্লিক করে না রান না, করতে হবে? জার ফাইলটাকে এক্সিকিউট করলে রান করে। এই ক্ষেত্রে তুই জার ফাইলটা দেখছিস, ক্রিয়েট করছিস না বলে তুই বলতে পারিস হ্যাঁ যে ডট ক্লাস ফাইলে ওই জিনিসটা অটোমেটিকলি এই যখন রানটা করছিস ওই বাইট কোডটাকেই বারবার করে রান করছে, ডট ক্লাস ফাইলটাই রান করছে। তুই যদি এটাকে আচ্ছা, আর জার ফাইলটা যদি আমি কপি করে অন্য জায়গায় নিয়ে যাই? প্রবলেমটা কি, তুই জার ফাইল তৈরি করলি, তুই কিছু চেঞ্জ করলে তোকে আবার নতুন করে জার ফাইল তোকে ক্রিয়েট করতেই হবে, নাহলে তো যে আগের জার ফাইলটা তো আগের মতো, আগের প্রোগ্রামের রেসপেক্টে। নতুন কিছু চেঞ্জেস করলে তোকে প্রোগ্রামটা তো সেমই হচ্ছে। হ্যাঁ প্রোগ্রামটা সেম থাকে, তুই কিছু চেঞ্জেস করলে তোকে আবার নতুন করে জার ফাইল ক্রিয়েট করতে হবে। তুই আগের জার ফাইল দিয়ে কাজ করাতে পারবি না, আগের জার ফাইলটা তৈরি হচ্ছে আগের বাইট কোডের রেসপেক্টে। তুই এখন নতুন যে কোডটা করলি সেটার করার তোর বাইট কোডে চেঞ্জ হবে তো। কোড যদি আমি চেঞ্জ না করি? কোড না চেঞ্জ করলে তার তো বাইট কোডটা একই থাকবে, ওই ফাইলটাকে রান করবে বারবার করে, বাইট কোড তো সেট হয়ে আছে বারবার করে। তুই যখনই রানটা করলি ও অটোমেটিকলি দেখ তুই চেঞ্জ করেছিস কি করিসনি সেটা এ কি করে জানবে? এ তো জানবে না। তুই যখন রান করছিস ও আবার সে কম্পাইল করবেই করবে। আচ্ছা, তুই এখানে চেঞ্জ করছিস কি না করছিস সেটা তো ও জানবে না, বুঝেছিস? তুমি যেটা বলতে চাই এটা কপি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, ডট জার ফাইলটা তুই যদি জার ফাইল ক্রিয়েট করতে পারিস, জার ফাইলটা তুই যদি অন্য কারো মেশিনে পাঠাস সেও রান করতে পারবে, তার কাছে যদি এনভায়রনমেন্ট থাকে, সেই জেডিকে ফেডিকে ইনস্টল থাকে। আর ক্লাস ফাইলটা তবে মানে কপি করে আমি করতে পারি? ক্লাস ফাইলটা কপি করলে রান করতে হবে তোকে, তো বেসিক্যালি যখন রান করতে যাবে তোকে ওই ফাইলটা দিয়ে রান করতে হবে, তখন ফাইলটা পাঠাতেই হবে তোকে। ক্লাস ফাইল দিয়েও করা যায়, দেখতে হবে একটুখানি, এটা প্রবলেম তোকে শিওর দিয়ে বলতে পারছি না ক্লাস ফাইল দিয়ে ডিরেক্টলি রান করতে পারবি কিনা, আমাকে দেখে বলতে হবে। না, আমি বলছি যে এমনি একটা সফটওয়্যার যখন জাভা দিয়ে বানানো হয় তখন আমরা যে এমনি উপরে যে ডবল ক্লিক করি ওটা কি? জার ফাইল। মাইক্রোপ্রসেসরে একটা কিট দিয়েছিলাম মনে আছে, সিমুলেটর, ওটা পুরো জাভাতে তৈরি করা। ওইটাই জিজ্ঞেস করছি যে ওটা ক্লাস ফাইল না জার? ওটা জার ফাইল। তুই লেখাটা দেখছিলিস না, ফরম্যাটটা জার লেখা ছিল, এই দেখ। আচ্ছা আচ্ছা, দাঁড়া
এটা কিসের সাইন? ওটা তো জাভার এটা কি লেখা? মানে জার ফাইলটাই চারিদিকে হচ্ছে ছড়িয়ে যায়, মানে কাস্টমারের কাছে বলতে গেলে। এক্স্যাক্টলি। কি বলছিস? কেউ কিছু বলছিস? কেউ কিছু বললি? আমি বললাম ওই জার ফাইলটাই মানে চারিদিকে ডিস্ট্রিবিউট হয়। তোরটা শুনেছি। অন্য কেউ কিছু একটা কিছু বলছে মনে হয়। কেউ কিছু বললি সাইডে? আর কেউ ও বাদে? হ্যাঁ বল, কি বলছিস? তো কি বলছিস? হ্যাঁ কি বলছো? আমাকে বলছে কিনা কি বলবো বলছো তাহলে বল। মানে বুঝতে পারছি না, তোর কথাটা কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না তোর কথাটা কি বলছিস। কি কম্পিউটার স্যার বলছিল? অন্য কারোর সাথে কথা বলছি মেবি। তোমার আশেপাশে কি কেউ আছে? বেসিক্যালি তাহলে এটা তোমার রাস্তায় রাস্তায় আমি কি বলছিলাম যেটা অন্য স্যার বললাম। এই শাশ্বত একটু মিউট কর। আচ্ছা মিউট করে দিচ্ছি। এক্লিপসেই করতে হবে, নেট থেকে করলে হবে না? হ্যাঁ হ্যাঁ, এক্লিপসেই করতে হবে, নেট কিনতে হবে না? নেটবিনস এন্ড ইক্লিপসে করাটা বেটার, অনেক অ্যাডভান্টেজ পাবি, অনেক অ্যাডভান্টেজ পাবি। হ্যাঁ চলে যাবে। ইন্টেলিজেন্টও করতে পারিস, নেটবিনস দিয়েও করতে পারিস। এই ইক্লিপসে করাটা বেটার, অনেক অনেক অ্যাডভান্টেজ আছে, অনেক। কি কত রকমের অ্যাডভান্টেজ আছে আইডিয়া, মানে যখন করতে করতে শেখাবো কত অ্যাডভান্টেজ আছে করা। তাহলে আমাকে একটা অ্যাপ্লিকেশন তৈরি, তাহলে আমি কি করবো দেখ, আমি দেখিয়ে দিচ্ছি। একটা বলছি যে ওই জার ফাইলটা যখন রান করার জন্য ওটা ওই জেভিএম টা লাগে, ওই জিআরই লাগবে মিনিমাম, মানে সব মেশিনেই তবে জেআরই ইনস্টল করা। হ্যাঁ মিনিমাম চালাতে গেলে। দাদা জার ফাইলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা বলুন। দেখিয়ে দেবো, সেটা পরে দেখাবো, এখন ওটা ইম্পর্টেন্ট না, পরে দেখাবো, ঠিক আছে? দেখিয়ে দেবো আমি। দাদা ভিএস কোড করি তো দাদা, ওই যেদিকে ডাউনলোড। হ্যাঁ ভিএস কোড দিয়েও জাভা করতে পারবি, কোনো প্রবলেম নেই, ভিএস কোডই করি করতে পারবি। জাভা যেদিকে লাগবে ভিএস কোডে এক্সটেনশন ডাউনলোড করতে হয় জাভার জন্য আলাদা, ঠিক আছে? ওই একটাই ডাউনলোড করে দিই, ওর সাথে সবকিছু ডাউনলোড হয়ে গেছে। তা ওর মধ্যে যেদিকে আছে, ঠিক আছে? তো এই যে ইক্লিপস এই ভার্সনটা, বা এখন আর আপডেটেড ভার্সন চলে এসে, এই ভার্সনটা ডাউনলোড করে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ডবল ক্লিক করলে যাই হোক খুলুক, ততক্ষণ আমি এখানে দেখাচ্ছি। তো এটা খুলুক। আর ক্লাস ফাইলটার কাজ কি তবে? ক্লাস ফাইলটাই তো বাইট কোড, ঘুরে ফিরে নাক ধরলে আবার। ক্লাস ফাইলটাই তো বাইট কোড। ওটা মানে ওটা তো মানে এমনি খুললে কি কোড বোঝা যাবে না? ওটা কিছু বোঝা যাবে না। দেখাচ্ছি, এটা কোড রান করে দেখাচ্ছি, দাঁড়া দেখাচ্ছি। যাই হোক, তো তোরা যখন এখানে কাজ করবি আমি এটা দেখাচ্ছি কিভাবে প্রজেক্ট করতে হবে, ঠিক আছে? কিছু একটা এরকম ইন্টারফেস, আমার এখানে এত কিছু প্রোগ্রাম করা আছে, এরকম একটা কিছু ইন্টারফেস খুলবে, ঠিক আছে? তো কোড করতে গেলে যেটা করতে হবে, ফাইলে ক্লিক করব, ঠিক আছে? ফাইলে ক্লিক করবো, যারা আমার একটু সিস্টেম একটু আস্তে আস্তে হবে, আমার পেছনে একটা সার্ভার কাজ করছে, তাই তো নিউ ফাইল, নিউ জাভা প্রজেক্ট, ঠিক আছে? যদি জাভা প্রজেক্ট না থাকে, যদি জাভা প্রজেক্ট এখানে অপশনটা না থাকে, আদার্সে যাব, হ্যাঁ করার জন্য হবে। দাঁড়াই, আমার এত স্লো হয়ে গেছে না মেশিন। এই জাভা ওই নিউ প্রজেক্টটা করলাম, করার পর দেখবি নিচে যাবি, দাদা একটু জুম করা যাবে বা দেখতে এটা পাচ্ছি জুম করা না। যাবে না, এরকম হবে, ঠিক আছে? এই যে যদি জাভা প্রজেক্ট ওখানে অপশনে না পাস, এরকম কিছু করলে এরকম কিছু একটা খুলবে, দিয়ে দেখবি এখানে জাভা অপশন আছে, জাভাতে যাবি, এই জাভাতে ক্লিক করবি, দিয়ে এখান দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে?
এবার ইউজুয়ালি সবারই জাভা প্রজেক্ট আছে, দেখতে পাচ্ছি যে জাভা প্রজেক্ট জাভার ভেতরে দেখতে পাচ্ছি সবাই এই জাভা প্রজেক্ট আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা। ঠিক আছে। তো যদি যাদের জাভা ওখানে দেখাবে না তারা, তো আমার যেমন এখানে জাভা মানে অনেকের নতুন করলে হয়তো নাও দেখাতে পারে, তো এই জাভা প্রজেক্ট আছে, জাভা প্রজেক্টে ক্লিক করলাম, ঠিক আছে। একটা প্রজেক্ট তৈরি করতে হবে, প্রজেক্টের কিছু না ফোল্ডার, প্রজেক্টের কিছু না ফোল্ডার তো, যেটা আমার বেসিক্যালি সেভ থাকবে, ঠিক আছে। দাঁড়া, আমার আজকে একটু মুশকিল হচ্ছে, এতগুলো কাজ পেছনে চলছে তো সিস্টেম ধসে গেছে আমার পুরো। এরকম কিছু হলো, তো এখানে একটা নাম দেবো, দিলাম একটা যে কোনো নাম, কী দেবো, প্রজেক্ট, প্রজেক্ট না যে কোনো একটা, কী দিই স্যাম্পেল 3, অলরেডি স্যাম্পেল 3 বলে আছে, স্যাম্পেল 6 আছে, 9 স্যাম্পেল 9, ঠিক আছে। স্যাম্পেল জাভা দিয়ে দিলাম, নেই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কতগুলো বলবো, ঠিক আছে। স্যাম্পেল জাভা, ঠিক আছে, দিয়ে নেক্সট করলাম, নেক্সট করে দেখতে, আচ্ছা দাদা একটা জিনিস দাঁড়া মেরে দিলাম নেক্সট। এই অপশনগুলো দেখে রাখবি, ঠিক আছে। ইউজ অ্যান্ড এক্সিকিউশন এনভায়রনমেন্ট, দেখ এখানে লেখা আছে জাভা এসি 11, আর এখানে দেখ লেখা আছে এই যে জেডিকে 11 আমার জেডিকে 11 ইনস্টল করা আছে, তাই এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই অপশনটা সিলেক্ট থাকবে, তুই যদি জেডিকে ইনস্টল করে রাখিস তোকে অটোমেটিকলি এখানে দেখিয়ে দেবে, সেটা অটোমেটিকলি এখানে তোকে দেখিয়ে দেবে। এটা আমার ক্রিয়েট এ সেপারেট ফোল্ডার ফর সোর্স, এটা সিলেক্ট করে রাখিস, আর কিছু করতে হবে না তোকে, টাচ করার কিছু নেই, ঠিক আছে। প্রজেক্ট তৈরি হোক আগে, এত সময় নেয় না, হ্যাঁ আমার মেশিনে খুব মানে অনেক কিছু খোলা আছে বলে এটা টাইম নিচ্ছে, এত কিছু নেয় না, ঠিক আছে। আচ্ছা, এরকম নেক্সট করেছি, এরকম নেক্সট ফেক্স তো করার তুই ডিরেক্টলি ফিনিশ করতে পারিস, ঠিক আছে। এটা ব্যাকে আমি দেখালাম, ব্যাকে এগুলো করার পর তোরা ডিরেক্টলি ফিনিশ করবো। আমি কেন আবার ব্যাক মেরেও দিলাম কেন, দাঁড়া এটা দেখি ছেড়ে দেবো, ঠিক আছে, চাপ নেই, 10টা বেজে গেছে জানি। এইগুলো মাথায় দাদা রাখো। তুমি জাভা সেটিংসে তুমি প্রজেক্ট যেটা ওপেন করলে নতুন তার ভিতরে পেলে, হ্যাঁ এটাই স্যাম্পল জাভা, এটা আমি নাম দিলাম। এই দেখ এখানে আমার দেখ এই যে জেডিকে 11 আমি সেট করলাম, জেডিকে সি 11 লিখলাম, অটোমেটিকলি জেডিকে 11 আমি ইনস্টল করেছি বলে এখানে 11 থাকবে। তোরা ইনস্টল করবি আপাতত জেডিকে 8, মানে জেডিকে 1.8 ভার্সনটা হবে, জেডিকে 1.8, ঠিক আছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিস। 11 করলেও প্রবলেম নেই কিছু। এটা আমার ক্রিয়েট সেপারেট ফোল্ডার করবি, আর কিছু না করে ডিরেক্টলি একদম ফিনিশ, কিছু করতে হবে, নেক্সট ফেজ কিছু করতে হবে না, ফিনিশ করবি পুরো। এটা কি হলো, এটা কিন্তু কিছু আপাতত জাভা ফাইল কিছু হলো না, এটা জাস্ট একটা ফোল্ডার তৈরি হলো। কোথায় ফোল্ডার তৈরি হলো, দেখ এই যে পাতটা দেওয়া আছে, দেখ সি ইউজার বিশ্বজিৎ ইক্লিপস ওয়ার্কস্পেস, তার ভেতরে একটা ফোল্ডার, মানে আমার বাই ডিফল্ট সব জাভা প্রোগ্রামগুলো এখানে সেট হচ্ছে। তোরা চেঞ্জ করতেই পারিস, ব্রাউজ করে চেঞ্জ করতেই পারিস, তোদের নিজের ইচ্ছা মতো ডেস্কটপ ফেক্সটপ যেখানে নিতে পারিস। এটা অনেক সময় অনেকের অপশন দেবে, দরকার নেই, ডোন্ট ক্রিয়েট করে দিবি, ঠিক আছে। কারো দেবে, কারো দেবে না, ডোন্ট ক্রিয়েট, ঠিক আছে। হয়ে যাওয়ার পর দেখ এখানে স্যাম্পেল জাভা বলে একটা জাভা ফাইল তৈরি হয়ে গেছে, ফোল্ডার তৈরি হয়ে গেছে, ফোল্ডার, ঠিক আছে। এখানে একটা স্যাম্পেল জাভা বলে জাভা ফোল্ডার তৈরি হয়েছে। এবার দেখ তোদের আমি এটা দেখাই, আমি পাতটা মনে আছে বলেছিলাম, তো আমি তোদের পাতটা দেখাই। আমি এখানে দেখ সি ড্রাইভের পর ছিল ইউজার বিশ্বজিৎ ইক্লিপস ওয়ার্কস্পেস, এই দেখ স্যাম্পেল যাওয়া, এই দেখ 23/8/2021 22টা 6, এই এখন তৈরি করলাম, ঠিক আছে। ঢুকলি এই একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, এটা অটোমেটিকলি ইনবিল্ট, ঠিক আছে, অটোমেটিকলি স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। দেখাবো, এই দেখ বিন আছে একটা, আপাতত এমটি, দেখ বিন আপাতত এমটি, ঠিক আছে। এসএসসি বলে আছে, আপাতত এমটি, আমি এগুলো দেখালাম এই জন্য। এই দুটো পাতে আমি হাত দেবো না, ঠিক আছে। ক্লাস পাথ প্রজেক্ট এগুলো অটোমেটিকলি ইনবিল্ট সেটআপ ফাইল, যেগুলো তৈরি করতে গেলে লাগে, রান করতে গেলে, তো আমি এটাকে আপাতত মিনিমাইজ করলাম, ঠিক আছে। এগুলো আচ্ছা
এইটা আমি পরে দেখাচ্ছি, এটা আমি তোদের দেখানোর জন্য এটা আমি করছিলাম, ঠিক আছে। তো এই অ্যারোতে ক্লিক করবো, করার পর এখানে এসআরসি আছে, ঠিক আছে। এসআরসি পর হচ্ছে সোর্স ফাইল। যত তোর সোর্স ফাইল মানে জাভা ফাইল থাকবে সব এই এসআরসির ভেতরে তোকে ঢোকাতে হবে, ঠিক আছে। কি করব, এই এসআরসির উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করি, ঠিক আছে। নিউতে যাব, নিউতে গিয়ে এখানে টার্ম ক্লাস আসবো, সব এগুলো সব টার্ম আসবো, কোনো চিন্তা নেই। ক্লাস কি আরো ভালো এলাবোরেটলি বলবো। ক্লাস বলে একটা জিনিস আছে, এই ক্লাসটায় ক্লিক করলাম, ঠিক আছে। এখানে কিছু দেখাবে, দেখ বলছে সোর্স ফোল্ডার স্যাম্পল জাভা, মানে এটা হচ্ছে তোর প্যারেন্ট ফোল্ডারটা যার ভেতরে এই ফাইলটা আছে। দেখ তুই যে জাভা ফাইলটা তৈরি করতে আছিস কার ভেতরে করছিস, স্যাম্পল জাভা, তার ভেতরে স্যাম্পল জাভা বলে একটা ফোল্ডার, তার ভেতরে এসআরসি ফোল্ডার, তার ভেতরে করছিস। তার ভেতরে একটা ফোল্ডারটার নাম দিলাম, কি নাম দেবো, আমাকে একটা ক্লাসের নাম দিতে হবে, আমি একটা ক্লাসের নাম দেবো। এবার একটা রুলের জন্য এরর খাবি না, কিন্তু রুলটা মেনে চলবি অলওয়েজ। কি রুল, সবসময় ক্লাসের নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, তারপরেগুলো স্মল, ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, তারপরেগুলো স্মল, ঠিক আছে। এটা যেন এই রুলসটা যেন বারবার কেন সবার প্রোগ্রামে এটা দেখি, ফার্স্ট লেটার ক্লাসের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, তারপরে সব স্মল, ঠিক আছে। তাই আমি এটা ক্লাসের নাম দিলাম, ক্লাসের নাম দিলাম টেস্ট। যা খুশি তুই যা খুশি দিতে পারিস, ফার্স্ট লেটার ক্যাপিটাল দিবি, এটা এরর খাবি না, কিন্তু এটা এফিসিয়েন্ট হয়, ঠিক আছে। নিচে এখানে লেখা আছে দেখ, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এটাকে চেকবক্সটাকে সিলেক্ট করবি, কারণ এটা হচ্ছে মেন মেথড, ঠিক আছে। মানে মেন মেথড, আমাকে তো মেন মেথড রাখতেই হবে, নাহলে প্রোগ্রাম রান করবে না। করার পর আর কিছু আপাতত করতে হবে না, ঠিক আছে। এখানে অনেকগুলো টার্ম আছে, প্যাকেজ বলে একটা টার্ম আসবে, এগুলো এখন বলবো না কি জিনিস, পরে বলবো, পরে এগুলো প্যাকেজ সব আসবো। শুধু নামটাকে সেট করলাম, বাই ডিফল্ট পাবলিকই থাকবে, এটা চেঞ্জ করবি না। সুপার ক্লাস এগুলো দেখার দরকার নেই, সুপার ক্লাস কি এগুলো এখন বলবো না। ইন্টারফেস দেখার দরকার নেই, এখন জানিস না, এগুলো পরে বলবো। শুধু এই নাম দেবো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনে ক্লিক করবো, ফিনিশড। হলো, দেখলাম স্ট্রাকচার দাঁড়িয়ে গেল, পাবলিক ক্লাস টেস্ট, দেখে ক্লাস টেস্ট, ওই যে পাবলিকে ক্লিক ছিল বলে এখানে পাবলিক লেখাটা এলো। এটা বাই ডিফল্ট পাবলিক থাকবে, কেন থাকবে পরে বলবো। এই জিনিসটা পাবলিক জিনিসটা কি পরে বলছি আমি, ঠিক আছে। এরকম একটা পাবলিক জিনিসটা কি এটা পরে বলবো। তো একটা দেখ টেস্ট বলে, দেখ আমরা যখন স্ট্রাকচার লিখতাম এরকমই লিখতাম, তো যারা সিতে দেখেছিস লিখতাম না এরকম, যে STRUCT স্ট্রাক্ট বুক লিখতাম, তো এরকম লিখতাম না। এই স্ট্রাক্টের জায়গায় দেখ আমি এখানে শুধু কিওয়ার্ডটা হচ্ছে ক্লাস, এই স্ট্রাক্টের জায়গায় কিওয়ার্ডটা হচ্ছে এখানে ক্লাস, বাদ বাকি যেরকম স্ট্রাকচার যেভাবে ইউজ করতাম সেরকমভাবে ক্লাস ইউজ করবো। স্ট্রাক্টের জায়গায় এখানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে ক্লাস, ঠিক আছে। স্ট্রাক্টের জায়গায় বেসিক্যালি এটা হচ্ছে ক্লাস, ঠিক আছে। লিখে দিলাম, তো আমার এখানে কিছু মাথায় নেই। যদি এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মোডে চেকবক্সটা যদি তুই সিলেক্ট না করতিস, তোকে এখানে হাতে লিখতে হতো এই পুরো লেখাটা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং এআরজিএস, এই পুরো টার্মটাই লিখতে হবে। এর মিনিং আছে, এর পেছনেও মিনিং আছে, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আছে, কেন কোনটা কি, কেন এটা পাবলিক, কেন স্ট্যাটিক, ভয়েড তো জানি, ভয়েড মেন কথাটা জানি, মেন হচ্ছে মেথডের নাম, ভয়েড কোনো কিছু রিটার্ন করবে না, স্ট্রিং এআরজিএস এটারও একটা মিনিং আছে কেন, ঠিক আছে। তো আমার কাজ এবার সিম্পল কি রান করানো করতে হবে, ঠিক আছে। আমি কিচ্ছু লিখব, এবার এখানে প্রিন্ট করতে হবে, আমি কিছু একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাবো, ঠিক আছে। এখানে করতে গেলে যেটা সুবিধাগুলো দেখ, এখানে যেটা লিখতে হয়, আমরা যেটা সিতে প্রিন্ট টেপ লিখতাম, এখানে সেটা লিখতে গেলে যে কিওয়ার্ডটা লিখতে হয় সেটা হচ্ছে ক্যাপিটালে SYSTEM সিস্টেম ডট সিস্টেম ডট আউট ডট, ঠিক আছে। প্রিন্টও দিতে পারিস, আবার প্রিন্ট এলএনও আছে, ঠিক আছে। আচ্ছা ক্যাপিটাল ক্যাপস হয়ে গেছে আমার, প্রিন্ট এলএন, কেন এলএন, এটা কিন্তু মেথডটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ এটা আমি লিখলাম হাতে, তোরা এটা শর্টকাট আছে, এই ক্লিপসের শর্টকাট আছে। এবার এটা যদি তোরা ইন্টেলিজে এগুলো লিখিস, শর্টকাটটা নেই, এখানে শর্টকাট আছে। কি শর্টকাট দেখ, SYSOUT লিখলাম, কন্ট্রোল টিপে স্পেস, দেখ এখানে একটা দেখ SYS আউট মানে এখানে দেখা যাচ্ছে সিস্টেম ডট প্রিন্টএলএন,
জাস্ট এন্টার মারবো, দেখ চলে গেল। হ্যাঁ, ইন্টেলিজেন্ট গেলে সাউথ লিগ এন্টার মারলেই চলে যাবে। ঠিক আছে, এরকম ভাবে ব্যাপার। ঠিক আছে, তো শর্টকাট আছে এখানে কিছু। ঠিক আছে, তো আমি আপনাদের রাখলাম। এবার কি করলাম, এর ভেতরে আমাকে কিছু মেসেজ দেবো। আমরা যেমন প্রিন্ট টেপে লিখতাম কি ডবল কোটের ভেতরে মেসেজ দিতাম, তাহলে এখানেও ডবল কোট। ডবল কোটের ভেতর কি দেবো, হ্যালো ওয়ার্ল্ড। হলো, আমি গিয়ে হয়ে গেছে কোর্সে। এবার আমাকে সেভ করতে হবে। এবার এখানে কিন্তু যেমন ডেপসিতে আমরা রান করলে অটোমেটিকলি সেভ হতো, এখানে সেটা হবে না। এখানে তোকে আগে সেভ করতে হবে, তারপর গিয়ে তোকে এখানে রান করলাম। ঠিক আছে, এই রানে মারলাম। ঠিক আছে, নিচে কনসোল আছে, এই কনসোল দেখাবে, দেখ কনসোল আছে। ঠিক আছে, আমার টাইম নিচ্ছে, এই রান করছে, একটু এত টাইম নেয় না, আমার অ্যাকচুয়ালি স্লো হয়ে গেছে বলে টাইম নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখ, আমরা এখানে খুব টাইম নিচ্ছে তোদের। এখানে এই রান করলে আছে, এখানে আমার একটা প্রবলেম হচ্ছে, এখানে পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে বলে এটা হলো সিম্পল ব্যাপার। তোরা এখানে গিয়ে রান করলেই রান হয়ে যাবে। আর একটা উপায় দেখিয়ে দিচ্ছি, আমি তো এই জাভা ফাইলটাকে রান করতে চাইছি, test.java এটাকে রান করতে চাইছি। তো এখানে রাইট ক্লিক করবো, যদি এটা দিয়ে না চাস। ঠিক আছে, প্রথমবারের জন্য অনেক সময় কী হয় বলতে, এখানে একটা প্রবলেম হয়। কী প্রবলেম বলতো, তুই লাস্ট টাইম যেটা রান করেছিস না, নেক্সট টাইম তুই যখন রান করতে যাবি, অনেক সময় এরকম হয় রান করছিস তুই কারেন্ট প্রোগ্রামটা, কিন্তু রান হচ্ছে আগের প্রোগ্রামটা। এরকম একটা প্রবলেম হয়, অনেক সময় ফেস করবি। তো তখন কি প্রবলেম, কিছু সলভ, মানে কত ঘাবড়ানোর কিছু নেই। যে ফাইলটাকে রান করতে চাইছি সেই ফাইলটাকে test.java, এটার উপর রাইট ক্লিক করবো, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, রান কর। দেখ সঙ্গে সঙ্গে দিয়ে দেবে হ্যালো ওয়ার্ল্ড। দেখ হ্যালো ওয়ার্ল্ড। এবার এটা কোশ্চেন হচ্ছে, তাহলে আমি প্রিন্ট লিখলেও তবে এলএনটা কি করছে, এলএন ফর হচ্ছে নিউ লাইন। মানে এ দেখ, আমি এটাকে কন্ট্রোল-C মেরে আরেকবার মারলাম, ঠিক আছে, এটা এলএন উড়িয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমি 1 2 3 দিলাম। ঠিক আছে, সেভ, কন্ট্রোল-S মেরে সেভ মারলাম। এবার দেখ, একবার রান করে নিয়েছি তো এই প্রোগ্রামটাকে দেখ, একবার এই রাইট ক্লিক করে রান করে নিয়েছি। এবার আর প্রবলেম, এবার দেখ তুই ডাইরেক্টলি রান কর, দেখ এটাই রান হবে। দেখ কি প্রবলেমটা হলো, দেখ system.out এলএন ফর এন্টার, ওই জন্য হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পর কার্সর নিচে লাইনে চলে এসেছিল, হ্যালো ওয়ার্ল্ড 1 2 3 প্রিন্ট করলো। হওয়ার পর দেখ, যেহেতু প্রিন্ট মেরেছি, এলএন নেই, ও নিউ লাইন নিল না, কারণ প্রিন্টে নিউ লাইন নেই। এলএন ফর হচ্ছে নিউ লাইন। হ্যাঁ, দিতে পারবি। ওটা ব্ল্যাকসেসেনও কাজ করবে, দেখ। আর যাই হোক, এটা বলে দিই, তারপর দেখাচ্ছি। এখানে দেখ, যেহেতু নিউ লাইন নেয়নি, তাই দেখ এই হ্যালো ওয়ার্ল্ডটা এর পাশাপাশি এসছে। এবার তুই যেটা তোরা বললি, ব্যাকস্ল্যাশ দে, সেভ করলাম, আবার রান করি, নিয়ে নিবি। এগুলোকে কি বলে, এসকেপ সিকোয়েন্স, তাই তো? সিতে কি বলে এগুলোকে, /n/t, এগুলোকে বলে হচ্ছে এসকেপ সিকোয়েন্স। মাথায় না থাকে, এগুলো জিজ্ঞেস করে /n/t এগুলো কি, এগুলোকে বলে এসকেপ সিকোয়েন্স। ঠিক আছে, সিম্পল জিনিস। এবার দেখ, এবার এটা হয়ে গেল। এবার দেখ, আবার ওই জায়গাটা এলাম, ওই স্যাম্পল জাভা। এবার দেখ এসএসসি ক্লিক করছি, ডবল ক্লিক, দেখ অটোমেটিকলি এর ভেতরে একটা টেস্ট জাভা ফাইল তৈরি হয়ে গেছে, জাভার সোর্স ফাইল। ঠিক আছে, এটা তো আমি বুঝলাম। দেখ তুই নোট রাইট ক্লিক কর, ওপেন উইথ, আয় না তাড়াতাড়ি, আয় না, ওপেন উইথ নোটপ্যাড। দেখ এই লেখাটা লেখা আছে, দাঁড়া, দেখ এই যে কোডটা ওখানে লিখে, দেখ এই কোডটা এখানে আছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ফাইলটাই আছে, তার মানে এটাকে রান করতে পারবো। এবার দেখ, যেটা আমি দেখানো, যেটা তোরা দেখতে চাইছিস, বাইট কোড। এটা বিনের ভেতরে ঢুকছি, দেখ একটা ক্লাস ফাইল তৈরি হয়েছে তো তৈরি, .class, এটা হচ্ছে বাইট কোডটা। দেখি বাইট কোডটা খুলে রাইট ক্লিক করলাম, নিউ, এই কোথায় গেলাম, রাইট ক্লিক করলাম, আচ্ছা এডিট উইথ নোটপ্যাড ++ আছে। ঠিক আছে, খুললাম, দেখ নোটপ্যাডে দিল না কারণ অপশনটা, তোকে এটা নোটপ্যাড নিতে পারবে না এই ফাইলটাকে। আমি নোটপ্যাড ++ এ খুললাম, দেখ ফাইলটা দেখাচ্ছে, দেখ .class ফাইল। কি হলো, কিছুই তো না। বাইট কোড, হাইলি অপটিমাইজড কোড,
এটা বাইনারি ডেটা মনে হচ্ছে, 0 1 আছে, না কিশোর এটাকে বলা হয় না অনেক কিছু লেখা পাওয়া যেটার মাথা মুন্ডু কিছু বুঝবি না, এটাকে বলা হচ্ছে হিজিবিজি কিশোর যেটাকে বলা হচ্ছে হাইলি অপটিমাইজড কোড। হাইলি অপটিমাইজ মানে অপটিমাইজ কিসের জন্য বলছো? ওই আপনি যে বুঝে উঠতে পারবি না তুই কিছু। অপটিমাইজ মানে কি, এই তুই এক্সপেক্ট বুঝছো মানে অপটিমাইজ। হ্যাঁ ওই এক্সপেক্ট হাইলি এনক্রিপ্টেড মতো ব্যাপারটা। হ্যাঁ এনক্রিপ্টেড, এক্স্যাক্টলি এনক্রিপ্টেড ফর্মে আছে এটা। তুই কিছু বুঝতে পারবি না এখানে কি কার জন্য কি হচ্ছে কিছুই বুঝতে পারবি না তুই এখানে, কোনো লাইনের মাথা মুন্ডু নেই তোর এখানে, বুঝতে পারবি না। বুঝতে পারলাম? হ্যাঁ ক্লিয়ার? সিম্পল। আজকে আর কিছু করাবো না, শুধু একটা জিনিস দেখিয়ে দিই যে কিভাবে ইনপুট নিতে হয়। তাহলে দুটো দিকে দুটো দিয়ে দেখাবো, দুটো দিয়ে দেখাবো। স্ক্যানারটাই করবো। দুটো দিয়ে দেখাবো, দুটো দেখে শিখতে পারি। দাদা শর্টকাটটা একবার বলবে? SYS OUT দিয়ে কন্ট্রোল স্পেস, এই যে লিখছি এন্টার দ্য নাম্বার, মারলাম। এবার আমি এখানে একটা নাম্বার নেবো, দেখ ইন্ট জাস্ট একটা ইনপুট নিয়ে দেখিয়ে দিচ্ছি, ইন্ট এক্স। এবার দেখ, এবার এটা ইনপুট দুভাবে নেওয়া যায় আর অনেকভাবে নেওয়া যায়, কিন্তু যেটা মেইনলি দুটো হচ্ছে, একটা হচ্ছে বাফার রিডার, একটা হচ্ছে স্ক্যানার। তো আগে আপাতত স্ক্যানার দিয়ে দেখাচ্ছি, কারণ এটাই সব থেকে ওয়েল নোন। স্ক্যানার দিয়ে করতে গেলে তোকে এখানে একটা কিছু জিনিস লিখতে হবে। কি লিখতে হবে? স্ক্যানার, তুই যা খুশি নাম দিতে পারিস। এসসি নাম দিলাম, এসসি ফর স্ক্যানার, তুই যা খুশি দিতে পারিস। নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, ঠিক আছে? সিস্টেমের এর জন্য ক্যাপিটাল, ঠিক আছে? হয়ে গেল। এবার এরর খাবি। আচ্ছা এখানে কি জিনিস? এটা হচ্ছে স্ক্যানার, হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? ক্লাস পরের দিন বলবো। এসসিটা কি? ওই ক্লাসের একটা অবজেক্ট। নিউ কিওয়ার্ড দিয়ে এখানে অবজেক্ট তৈরি করা হয়, নিউ কিওয়ার্ড দিয়ে অবজেক্ট তৈরি হয়। স্ক্যানার হচ্ছে আবার ক্লাস, সিস্টেম ডট ইন এটা আমার বাই ডিফল্ট, কারণ ইনপুট বাফার কি, কারণ এই জিনিসটা করার কেন, কারণ এই স্ক্যানার দিয়ে আমি ইনপুট নেবো। এই সিস্টেম ডট ইন ফর হচ্ছে ইনপুট বাফারটাকেও অ্যাক্টিভ করলো। এবার এখানে এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে? কারণ স্ক্যানারকে বুঝতে পারছে না, স্ক্যানার জিনিসটাকে বুঝতে পারছে না। তাহলে আমাকে এবার যেমন ইসে থাকতো প্রিন্ট এপ ইউজ করলাম বা স্ক্যান এপ ইউজ করলাম, আমি HTTR ইউজ করিনি, তাহলে কি হবে? এরর দেবে, কারণ স্ক্যান এপকে বুঝতে পারছে না। তাহলে ওর জন্য হেডার ফাইল ইনক্লুড করতে হবে। তেমনি এর জন্য এখানে লাইব্রেরি ইউজ করতে হবে। লাইব্রেরি এখানে বলতে কি প্যাকেজ, কি এরকম রাইট দেখ, এখানে দেখ, এখানে নিয়ে যাচ্ছে। এবার তোকে সুবিধাটা কোথায় দেখ, এখানে কত সুবিধা তোকে মাথায় রাখতে হবে নাকি। এখানে দেখ এরর তো খেয়েছিস, বুঝতে পারছিস। এখানে যাব, রাইট ক্লিক করবো, এখানে গিয়ে রাইট ক্লিক করবো, এখানে জাস্ট একবার নর্মাল ক্লিক করে এই ওপর সামনেটা নিয়ে যাবি, সামনেটা জাস্ট একবার গিয়ে ক্লিক করবি, ঠিক আছে? আমি বাইরে যাচ্ছি, আবার দেখ এখানে গিয়ে একবার ক্লিক করবি, রাইট ক্লিক করবি, ঠিক আছে? দেখ বলছে ইম্পোর্ট স্ক্যানার, ঠিক আছে? অনেকগুলো আছে, তোরা যেটা করবি সেটা হচ্ছে জাভা ডট ইউটিল। এটা হচ্ছে ইনবিল্ট প্যাকেজ, যার ভেতরে একটা নর্মাল, ওই যে বললাম না কিছু লাইব্রেরিজ, জেআরই মানে কি কিছু লাইব্রেরিজ, জেভিএম প্লাস কিছু লাইব্রেরিজ, এই ইউটিল এগুলো হচ্ছে একটা লাইব্রেরিজ, এটাকে ইম্পোর্ট করবো, ঠিক আছে? ওই যে হ্যাশ ইনক্লুড লিখতাম সিতে, এখানে ইনক্লুডের জায়গায় ইম্পোর্ট, একই মিনিং দুটো, ইম্পোর্ট করবো। অ্যাকচুয়ালি ইম্পোর্ট জাভা ডট, এবার এখানে কি, এইখানে হচ্ছে ওখানে যেমন লাইব্রেরি হিসাবে থাকতো, এখানে সেই জিনিসগুলো প্যাকেজ হিসাবে থাকতো, প্যাকেজ। তো কী করলাম? জাভা ডট ইউটিল একটা প্যাকেজ, যার ভেতরে স্ক্যানার একটা ক্লাস। এগুলো সব বলবো, কোনো ঘাবড়ানোর কিছু নেই, সব বলবো, প্রত্যেকটা লাইনের ইচ অ্যান্ড এভরি মিনিং বলবো আমি। জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, তার আগে এররটা চলে গেল, কারণ আমি স্ক্যানার মানে বলে দিলাম, মানে কি এই যে স্ক্যানার বলে যে ক্লাসটা, তার ভেতরে যা লেখা আছে সেটা এখানে বলে দিলাম যে স্ক্যানার ক্লাসটা ইউজ করেছি জাস্ট ফর ইনপুট নেওয়ার জন্য। তাহলে এখানে এটা বলে দিলাম। এবার দেখ আমি কী করি, আমি ইন্টিজার একটা নাম্বার ইনপুট নেবো, কার থ্রুতে নেবো? এই অবজেক্টের থ্রুতে নেবো, ঠিক আছে? এবার কী লিখবো এখানে? আমি লিখবো এসসি, যেহেতু ওখানে এসসি নিয়েছি, ডট মারবো। দেখ অনেক মেথড চলে এলো, এই মেথডগুলো কোথায় আছে? এই মেথডগুলো আছে হচ্ছে এই স্ক্যানার বলে ক্লাসটার ভেতরে। এই মেথডগুলো কোথায় আছে? স্ক্যানার বলে ক্লাসটার ভেতরে। আমি কি ইনপুট নিতে চাইছি? ইন্টিজার,
তাহলে দেখ এখানে লেখা আছে, তুই দেখবি NAXT মারবি, নেক্সট মারলেই দেখ এই যে নেক্সট ইন্ট দেখ লেখা আছে নেক্সট ইন্ট, ডবল ক্লিক করবি ফাংশনটা চলে এলো, হয়ে গেল। এবার আমি ইনপুট নেবো, ইনপুট নেওয়ার পর আমি এটাকে ধরনের ডিসপ্লে করে দেবো কিছু, তাহলে কি বলবো এবার দেখ কীভাবে লিখতে হয়, দেখ দ্য নাম্বার ইজ দিয়ে এবার আমি চাইছি নাম্বারটাকে প্রিন্ট করব, তাহলে যেমন আমরা প্রিন্ট টেপে কি লিখতাম, কমা দিতাম, তো এখানে কমা দিয়ে ভেরিয়েবলটার নাম দিতাম এক্স, এখানে কমা না, এখানে হচ্ছে প্লাস, এই প্লাসটা হচ্ছে কনকেটেনেশন করে, মানে এই মেসেজটার সাথে এই ভ্যালু এর ভ্যালুটা, মানে তুই এখানে এক্স এ দিস তাহলে এক্স এর ভ্যালুটা কনকেটেনেট হবে। দেখ কন্ট্রোল এস মারলাম, গিয়ে এখানে আবার রান করলাম, বলছে এন্টার দ্য নাম্বার, এবার দেখ এলএন মেরেছিলাম বলে দেখ কারসারটা নিচের লাইনে ব্লিঙ্ক করছে, দিলাম 5 6 দিলাম, দ্য নাম্বার ইজ 6। তাহলে ইনপুট নেওয়া শিখে গেলাম, ডিসপ্লে করা ছিলাম। এবার তোরা যে কোনো যেমন এবার লুপ ইউজ কর, যেরকমভাবে লুপ ইউজ করতিস সেরকমভাবে লুপ ইউজ কর, যেরকমভাবে প্রোগ্রাম করতিস সেরকমভাবে প্রোগ্রাম কর, যা খুশি কর, কোনো প্রবলেম নেই। এবার দেখ লুপ যা ফর লুপ, ওয়াইল লুপ, ইফ, এল, সুইচ যা করতিস সিতে সব এখানে ইউজ করতে পারবি সব। তো তোরা দাদা 8 লাইনটা একবার আরেকবার এক্সপ্লেইন করব। 8 লাইনটা হচ্ছে আমি এক্স একটা এক্স এর ভিতরে আমি না কি করলে ওই জায়গাটা একবার দেখুন। আমি ইন্টিজার নিতে যাচ্ছি, কার থ্রুতে নেবো, ইনপুট বাফারটা কার থ্রুতে আছে, স্ক্যানারের থ্রুতে, স্ক্যানারের অবজেক্টে কি এসসি, তাহলে এখানে লিখতে দেখ এসসি ডট, এসসি হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্ট। এবার আমি কি চাইছি, কোন মেথড, আমি কি ইনপুট নিতে চাইছি, ইন্টিজার, ইন্টিজারটা ইনপুট নিতে গেলে একটা তার জন্য একটা স্পেসিফিক মেথড আছে, সেই মেথডটা কোথায় আছে, স্ক্যানার ক্লাসের ভেতরে। সেই মেথডগুলো কোনগুলো, এই যে দেখ মেথডগুলো, এই মেথডগুলো এখানে দেখাচ্ছে। এবার তুই কোন মেথডটাকে কল করতে চাইছিস, ইন্টিজার ইনপুট নেবো, তার জন্য যে মেথডটা সেটা হচ্ছে নেক্সট ইন্ট। এবার দেখ এরকমভাবে ডাবল নিতে গেলে নেক্সট ডাবল, নেক্সট ফ্লোট, ঠিক আছে, স্ট্রিং নিতে গেলে নেক্সট আর নেক্সট লাইন। তাহলে আমি এখানে নিচ্ছি দেখ নেক্সট ইন্ট, কারণ ইন্টিজার নিতে চাইছি, সেমিকোলন নিলাম, ব্যাস তারপর নর্মাল ইনপুট নিলাম। এবার যদি আমি তুই এটা ডাবল নিতে চাইছিস তাহলে DOUBLE ডাবল K ইকুয়াল টু, এবার দেখ SC ডট নেক্সট, সরি এক্স, এর এক ডাবল, বুঝলেন? এইভাবে স্ট্রিং নিতে গেলে স্ট্রিং এর কিন্তু এস ক্যাপিটাল, ঠিক আছে, স্ট্রিং এস ইকুয়াল টু নিউ, দাঁড়া তাই কি লিখছি, স্ট্রিং এস ইকুয়াল টু এসসি ডট নেক্সট। এবার দেখ দুটো ভাবে লিখতে, একটা হচ্ছে নেক্সট, একটা হচ্ছে নেক্সট লাইন, ঠিক আছে। আমি এটা আজকে বলবো না, তোরা নিজেরা রান করে দেখ, বলবি আমার দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, নেক্সট লাইনে কি হচ্ছে, নেক্সট দুটো নিয়ে স্ট্রিং ইনপুট নিতে পারবো। আমি তাই নেক্সট নিলাম, এখানে সেমিকোলন দিলাম, ঠিক আছে। এরপর আমি ধরে নিই এগুলোকে ডিসপ্লে করাচ্ছি, দেখ সিঙ্গেল ক্যারেক্টার একটা মাল্টি ক্যারেক্টার না, এস সেভ করলাম, রান করলাম, ঠিক আছে। এন্টার দ্য নাম্বার, আচ্ছা এন্টার দ্য নাম, আমি মেসেজ দিন, ঠিক আছে, প্রথমে নাম্বার দিয়ে একটা ইনপুট, তারপর আবার ইনপুট চাইছি আমি ডাবল ভ্যালু দেবো 6.9, তারপর একটা স্ট্রিং দেবো হ্যালো ওয়ার্ল্ড, কি হলো বলতো, দাদা স্ট্রিং ইনপুট নিতে গেলে নেক্সট লাইন নিতে হবে। নেক্সটে কি প্রবলেম হচ্ছে সেটা দেখালাম তো, নেক্সটে কি প্রবলেম হলো তাহলে, একটা ওয়ার্ড নিল, একটা ওয়ার্ড এখানে এক্স্যাক্টলি একটি ওয়ার্ড নেবে, তাহলে আমাকে কি লিখতে হবে, নেক্সট এই যে লাইন এ মাল্টিপল ওয়ার্ড নিতে পারবে, মানে একটা সেন্টেন্স নিতে পারবে। এবার দেখ সেভ করে রান করলাম, হয়ে গেছে। ওটা তো অ্যালাইনমেন্ট করতে হবে তোকে, নাহলে হবে না। দেখ 3, হ্যাঁ তাই হবে। আচ্ছা এবার এখানে একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা পরের দিন রিজলভ করবো, ঠিক আছে। এটার নিয়ম হচ্ছে কখনোই আমি একটা ইন্টিজারের পর স্ট্রিং নিতে পারবো না। মনে আছে আমরা সিতে একটা প্রবলেম ফেস করতাম, সেম প্রবলেমটা এখানে হবে, সেম প্রবলেমটা। এটা সলিউশন কি, এর সলিউশন কিছুই না, এর আগে এই একটা লাইন
জাস্ট লিখে দে, ওই বাফারের লাইন একটা জাস্ট লাইন লিখে দে, এসি ডট নেক্সট লাইনটা একবার লিখে দে। দেখ এবার রান করলি, সিন 3.7, এবার দেখ নিতে দিচ্ছে, দেখ হ্যালো ওয়ার্ল্ড। এবার এটা কি, এটা নেক্সট দিন ডিসকাস করবো, কেন হলো এটা নেক্সট দিন ডিসকাস করবো। মাথায় রাখবো কোনো ইন্টিজার নেওয়ার পর বা ডাবল কোনো ইন্টিজার হলে এগুলো নেওয়ার পর স্ট্রিং দিতে গেলে মাঝে এই লাইনটা লিখতে হবে। এটা ওই সি এর এফ ক্লাসের মতো কাজটা করছে, ঠিক আছে? আচ্ছা দাদা একটা প্রশ্ন আছে, বল বল। বলছি যে ওই স্ক্যানারের যে লাইনটা, ওই প্রথম স্ক্যানার আর পরের স্ক্যানারের ডিফারেন্স কোথায়? এটা কিছু ডিফারেন্স না, এই লাইনটার মানে পরের দিন বলবো। এটা একটা অবজেক্ট তৈরি করতে গেলে এই লাইনটা লিখতে হয়, নিউ। এটা হচ্ছে ক্লাসের নাম, এটা ক্লাসের অবজেক্ট, এখানে নিউ কিওয়ার্ড, আর এখানে হচ্ছে ওই ক্লাসটার নামই দিতে হয় যার অবজেক্ট তৈরি করছি। এটা সিনট্যাক্স একটা, ঠিক আছে? পরের দিন বলবো, যখন অবজেক্ট তৈরি করতে হয় দেখাবো আমি এগুলো। আজকে জাস্ট এটা দেখানোর জন্য আমি নেক্সট লাইনের ব্যাপারটা কি বললে? হ্যাঁ, নেক্সট লাইন কোথায় বললাম? নেক্সট লাইনে যে বললাম একটা স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য মাল্টিপল ওয়ার্ড। আচ্ছা কালার কোথায়? অ্যালাইন করতে হবে, ওটা পরের দিন অ্যালাইনমেন্ট দেখাবো আমি। বুঝেছি সবাই? সবার ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছি। যতটুকু বললাম সবার মোটামুটি মাথায় ঢুকেছে? হ্যাঁ বুঝেছি। অদ্রিতা, ঐশী, অঞ্চিতা, অনিন্দ্র, অপূর্ব, অরিন্দ্র, দাদা এই নোটটা দাওনি, দিয়ে দিও গ্রুপে দেন। দাদা ঠিক আছে। অজয়মা, অর্ক, অর্চিত, হ্যাঁ দাদা ঠিক আছে। ইন্দ্রনীল, কথা, নিজারুল, নিতান, হ্যাঁ দাদা। নিবেদিতা, বুঝতে পেরেছি। কাপিয়া, প্রিয়া, রাজীব, শাশ্বত, আচ্ছা, সায়ন, 3 সায়ন, হ্যাঁ ঠিক আছে। শান্তনু, শোভন, প্রিয়া, সমরিক, সৌমিক, সৌরভ, সৌভিক, শুভেন্দু, শুভ্রা, সুদর্শনা, সুমন, সুপ্রিয়, তিশিতা, ভেনমটা ভেনমটা দাদা নীলাদ্রি মানে ল্যাপটপে এটা দিয়ে দাও। ঠিক আছে। ছোটখাটো প্রোগ্রামগুলো করিস, লাইক প্রাইম নাম্বার, অ্যামস্ট্রং নাম্বার, এই টুকটাক যেগুলো শিখে বেসিক প্রোগ্রামগুলো একটু করিস, তাহলে সুবিধা হবে। অ্যাটলিস্ট আইডিয়া চলে আসবে, পরের দিন থেকে নেক্সট অ্যাকচুয়ালি বলতে শুরু করি। দাদা বলছি তোমার ফোন করলে পাবো? আমি একটুখানি বাইরে যাব, আমাকে একটু 11টার সময় কল করো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বাইরে দরকার আছে, যেতে হবে। ঠিক আছে। দাদা এই নোটটা গ্রুপে দাওনি। দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। বেরিয়ে এলাম আমি। বল তুই।